আচ্ছা ম্যাডাম, আপনি সিঙ্গেল আছেন? আপনার হাসিটা না অনেক সুন্দর। আমার কথা শুনে বাঁকা চোখে তাকালো। এমনভাবে তাকালে বুকের ভেতরে ঘন্টা বেজে ওঠে। মুখটা বন্ধ রাখতে পারিস না? সেই তখন থেকে বকবক করেই যাচ্ছে। আপনি বসে আছেন দেখে মনটা চাইছে কথা বলতে। সত্যি বলছি, আমি এমনভাবে কথা বলতে পারি না। আমি তো কথা বলতেই জানি না। এইবার কিন্তু তুই লাথি খাবি। শালা, তুই আসবি জানলে কখনোই আসতাম না। ব্যাটা লুচ্চা। চলেন না, আমরাও প্রেম করি। তারা করছে তাদের মতো, আমরা আমাদের মতো করি। মানে প্রেম। যেই না চেহারা, এই চেহারা নিয়ে প্রেম করবে, তোর দিকে তো কুত্তাও ফিরে দেখবে না, ইগনোর করে যাবে। আমি কি সিনেমা বা নাটকের হিরো নাকি, যে বডি ফিটনেস আর চেহারা ঢকের হয়ে থাকবে? প্রেম করলে করেন, না করলে না করেন। এত নাটক করার কি আছে? আহ, নাটক তো আপনাদের রগে রগে মিশে আছে। আপনারা করবেন না তো কে করবে? আহা, এমনভাবে দেখেন কেন? ভয় করে তো। আর মনের ভিতরে প্রেম প্রেম পাই। ইচ্ছা করছে তোকে একটা ওষ্ঠা দিয়ে এখান থেকে বিদায় করি। পাশে ঘেঁষতেই পায়ের উপর পা দিয়ে আঘাত করেছে। ও আম্মা গো, খেলাম গো। ও মামি গো, তোমার বান্ধবী আমাকে মেরে ফেললো। শালা, কুত্তার মতো এত চিল্লাচিল্লি কেন করিস? মুখ বন্ধ রাখতে পারিস না? বেশ ভালোভাবেই লেগেছে। ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। পায়ের দিকে তাকিয়ে দেখি চামড়া থেতলে গেছে। এ তো সত্যি একটা ডাইনি। তাড়াতাড়ি পাশ থেকে সরে চুপচাপ রইলাম। সরি, মাইকটা খুব জোরে লেগে যাবে বুঝিনি। আবার পাশে ঘেঁষতে ঘেঁষতে বললাম, তাহলে আমার প্রপোজালে রাজি? কুত্তার লেজ সোজা হবে না। তুই এত হারামি কি জন্য বলবি? হারামি দেখেছি, কিন্তু তোর মতো হারামি দুইটা দেখিনি। তাহলে বুঝতে হবে আমার কোয়ালিটি। বলছি, প্রেম করতে সমস্যা কোথায়? বয়সও না হয় একটু ছোট, তাই বলে এমনভাবে তুচ্ছ মনে করবেন? এদের যে কখন হবে, এত কিসের কথা বুঝি না। আর এত যখন গল্প আছে, তাহলে আমাকে কেন নিয়ে আসলি শালি? সুন্দরী বালিকাদের মুখের গালিগালাজ মধুর ধ্বনির মতো শোনাই। আমার কথা শুনে রেগে তাকিয়ে আছে ইরা, মামুর গার্লফ্রেন্ডের বান্ধবী। এ দিয়ে তার সাথে দুইবার দেখা, কাঁচামরিচ বলা চলে। রাগ নাকের ডগায় থাকে। কিছু বললেই গরম তেলে পানি পড়ার মতো ছ্যা করে ওঠে। প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি, কিন্তু বেডি পাত্তাই দিচ্ছে না। ছোট বলে একেবারে পাছায় লাথি মেরে পাঠিয়ে দিচ্ছে। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে, আর আমার মামা প্লাস বন্ধু অনার্স থার্ড ইয়ারে। তারা সব আকাম কুকামের সাথে আমি আছি। এই মামার জন্য আমি নষ্ট হয়ে গেছি। এ নিয়ে মামা নানার কাছে কম প্যাদানি খায়নি। মামা সব থেকে ছোট, তারা আবার চার ভাই বোন। আমার আম্মু বড়, তাই এইরকম মামু আমার কপালে জুটেছে। এই যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে, আমাকে নিয়ে এসেছে। আর এসেই এক কটকটির সাথে পরিচয়। মামা আর না হওয়া মামি এবং তার বান্ধবী একই ক্লাসে, মানে অনার্স থার্ড ইয়ারে। লাথি খাবি কিন্তু। লাথি কিভাবে খাই? দাঁড়া, দেখাচ্ছি। তোর তো আজকে হচ্ছে। উঠতে দেখে উঠে দৌড় দিতে গিয়ে পারলাম না। পায়ে বেশ ব্যথা পেলাম। তার হিলের আঘাতে বেশ জোরেই লেগেছে। আবার বেঞ্চে বসে গেলাম। আর সেই সুযোগে পিঠের উপর কয়েকটা পড়ে গেল। ও মামি গো, তোমার বান্ধবী আমাকে মেরে ফেললো গো। আমাকে বাঁচাও গো মামি। চুপ শালা, তুই যদি আর একটাও কথা বলিস তাহলে আরো মাইর খাবি। ওর মায়েরকে একদম ভদ্র মানুষ হয়ে গেলাম। আপু, তোমার হাসিটা না অনেক সুন্দর, সত্যি বলছি। এমন মনে হচ্ছে কাটা চামচ দিয়ে কেটে কেটে খাওয়া যাবে। এইসব পুরনো ট্রিক্স, নতুন কিছু ট্রাই কর ভাই। এগুলো বললে কেউ এখন পড়বে না। যে পটার তাকে এত কিছু বলতে হবে না। যুদ্ধ করে কাউকে পাওয়া যায় না। বাবা, তাই নাকি? ভালো ভালো, কিন্তু মানুষের মন জয় করতে পারা এক প্রকার যুদ্ধ জয় করা লাগে। মন জয় করতে না পারলে কখনো কাউকে পাওয়া যায় না। দেখছো, তোমার হিলের আঘাতে আমার পাকেটে রক্ত বেরোচ্ছে। তোমার মনে একটুও মায়া দয়া নেই। তুমি সত্যি একেবারে হার্টলেস। আপু, তোমার বয়ফ্রেন্ড আছে? জেনে তোমার কি কাজ? না থাকলে তোমার সাথে প্রেম করবো তাই। বলো বলো। আমার গার্লফ্রেন্ড নাই দেখে তোমার মতো বুড়িকে বলছি, না হলে তোমার মতো বুড়িকে বলতে বইই গেছে। আমি বুড়ি? আমাকে কোন দিক থেকে বুড়ি মনে হচ্ছে? তুমি বুড়ি নয় তো কি? মারার জন্য এগিয়ে এলে বেঞ্চের একদম কর্নারে চলে এসেছি। এর দেখি মুখের থেকে হাত চলে বেশি। না, এর সাথে কোনোভাবেই প্রেম করা যাবে না। না হলে ঝাঁটার বাড়ি খেতে খেতে জীবন যাবে। এই কান ধরছি, আর একটাও কথা বলবো না।
ইরাপুর দিকে তাকিয়ে বললাম, ছিঁড়ে যাক প্লাজো, উড়ে যাক লুঙ্গি, তুমি কি হবে আমার সঙ্গী? আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে শব্দ করে হাসতে শুরু করেছে। না না, প্রপোজটা জোশ ছিল। ছিঁড়ে যাক প্লাজো, উড়ে যাক লুঙ্গি, তুমি কি হবে আমার সঙ্গী? না মানে ওই আর কি, তোমার মতো বুড়ির সাথে প্রেম করতে আমার বয়েই গেছে। হাসি থামিয়ে রেগে তাকালো, আবার চুপচাপ হয়ে গেলাম। মামা আর ভাবি, না মানে মামি এলো। ভাবি, আপনাদের গুটুরগু শেষ হয়েছে তাহলে? হারামির বাচ্চা, এটা তোর ভাবি কিভাবে হলো? তুমি আমার ভাই। মামি এসে কান টেনে ধরেছে, না মানে মামা আর মামি। পা দেখিয়ে বললাম, মামি, তোমার ডাইনি বুড়ি বান্ধবী আমাকে মেরে কি করেছে দেখো, তুমি এটার বিচার করে দিয়ে তারপর যাও। তার আগে এটা বলো, তুমি কি বলেছো? এক হাতে কখনো তালি বাজে না। আমি কিছু বলার আগেই মামা এসে মুখ চেপে ধরেছে। এর মুখ ব্লেডের থেকেও তেজ। এমন কিছু বলে ফেলবে যে তোমাকে লজ্জায় পড়তে হবে। এই বিষয়ে আমি দেখে নিব, তোমরা যাও। তোমার জন্য তোমার ভাগ্নে এমন হয়েছে, তার নষ্টের ক্রেডিট একমাত্র তোমার। মুখের উপর থেকে হাত সরিয়ে বললাম, আমার ক্ষতিপূরণ দিয়ে তারপর যাও, না হলে তোমাদের রিলেশনের কথা উভয়ের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজ কাঁধে নেব। এই ডাইনি আমাকে মেরেছে, পা ব্যথা করছে, ওষুধ খেতে হবে, ভালো মন্দ কিছু খেতে হবে। ইরাপু হাতে মোচড় দিতে দিতে আসছে, তাই দূরে সরে গেছি। এইরকম শয়তানকে ঠিক করার ওষুধ হচ্ছে মায়ের। মায়ের উপর কোনো ওষুধ নেই। আমি তোর ব্যথার ঔষধ কিনে দেব আর খাওয়াবো। চল এখান থেকে। না না, হবে না। মামা আমাকে ধরে টানতে টানতে বলল, সাবধানে যাও, আর তুই আমার সাথে চল, শয়তানের বাচ্চা। মামার সাথে হাঁটতে শুরু করলাম। মামির বান্ধবী একেবারে গুন্ডি, কথার চেয়ে মায়ের বেশি দেই। কে বিয়ে করবে এমন মেয়েকে? আমি তো জিন্দেগিতেও এমন মেয়েকে জেনে শুনে বিয়ে করব না। শুধু শুধু কি জন্য ওই মেয়ের সাথে ঝগড়া করছিস? বেশ রাগী, ক্লাসে সব সময় চুপ থাকে, এমনিতেও কথা কম বলে, চুপচাপ থাকে। মামা, আমার থেকে সাবধানে থেকো, বলেছে তোমাকে পিটাবে। তোমার জন্য আমি নাকি নষ্ট হয়ে গেছি। মামা, দেখছো কত সুন্দর ডাব ধরে আছে? না রে, এখানে চুরি করা যাবে না। দেখেছিস কেমন বড় বাউন্ডারি দেওয়া? একবার যদি ধরে ফেলে ইচ্ছা মতো কেলানি দিবে। এমন খোঁড়াচ্ছিস কেন? বললাম না, ওই ডাইনি মেরেছে, বেশ ব্যথা পেয়েছি। ডাইনি সুন্দর, কিন্তু অনেক রাগী আর গুন্ডি। ওই শালা, আচ্ছা হারামি তো, এরপর থেকে ওই ছেলে আসলে আমি আসবো না বলে দিলাম। একেবারে জ্বালিয়ে মারছে। কেন? আকাশ আবার কি করলো? আর দেখলাম খুব হাসছিল। আচ্ছা, তুই যখন বলছিস তখন আকাশ আসলে তোকে ডাকবো না। এত কথা কি বলিস? কিছুই তো বুঝি না। ও তুই বুঝবি না, তোর বুঝেও লাভ নেই। এসব থেকে দূরে থাক, এটাই বলবো। এখানে আটকে পড়লে বের হওয়া বড়ই মুশকিল। এই আগুনেই তো পড়ছি রে, এখন শুধু পুড়ে ছাই হওয়াটাই বাকি আছে। তোর ক্রাশ তো তোর ফিলিংস বোঝে না। তুই যত কাছে যাচ্ছিস তত তোকে ইগনোর করছে। তুইও বোকার মতো তার পেছনে পড়ে আছিস। মনে হচ্ছে ভার্সিটিতে ছেলের অভাব পড়েছে। একটা ডাক দিলে কটা ছেলে হাজির হবে, কিন্তু না, ওই ছেলেকেই তোর চাই। লাভ এট ফার্স্ট সাইট। অন্য ছেলেকে ভালোই লাগে না, এখানে আমি কি করব বলো? হুম, তোর প্রবলেম বুঝে গেছি। এখন দেখ পটে কিনা। ওই মেয়ের একটা ক্লাস আছে, আমাদের সিনিয়র। ছেলেটা দেখতে হ্যান্ডসাম এবং বেশ সুন্দর। ভার্সিটিতে অনেক মেয়ে তার পিছনে দেওয়ানা। ইরাও ওর পিছনে পড়ে আছে, কিন্তু পাত্তা দেয় না। বুঝলাম। তারপর বাসায় চলে আসি। এর মধ্যে আমার ইন্টার সেকেন্ড ইয়ার শেষ হয়ে পরীক্ষাও দিয়ে দিয়েছি। রেজাল্টও মোটামুটি। ভার্সিটিতেই ভর্তি হয়েছি। আজকে ভার্সিটিতে প্রথম দিন, বন্ধুরা একসাথে এলাম। কলেজ লাইফ শেষ করে আজকে ভার্সিটি লাইফে পদার্পণ হলো। কি যে খুশি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। হুম নতুন নতুন মেয়ে দেখবো আর ক্রাশ খাবো। ওই শয়তান মহিলা, তুই আমার হাত ধরে টানছিস কেন? ছাড় শালি। তোকে আমি কয়েকদিন ধরে ফোন দিচ্ছিলাম, রিসিভ করিসনি কেন? এটা জবাব দে। অজুহাত দিলে তোর খবর আছে। তোর নাম্বার চিনতে পারিনি, তাই আননোন নাম্বার ভেবে রিসিভ করিনি। আর এত নাম্বার চেঞ্জ করলে কয়টা মনে রাখবো আর সেভ করে রাখবো? এবার বল, কি হয়েছে? এমনভাবে ফোন দিচ্ছিলি কেন? তোর কথা মনে পড়ছিল তাই ফোন দিয়েছিলাম। তোর উপর অনেক রাগ, ইচ্ছে করছে তোর পিঠের উপর কয়েকটা কিল দি। তোর চুল থাকবে। বল, কেমন আছিস? বাসার সবাই কেমন আছে? পাড়া প্রতিবেশী কেমন আছে? তোর এলাকার সবাই কেমন আছে? ভালো, মানুষ হবি না। আচ্ছা সে যাই হোক, আমি কিন্তু তুমি করেই বলবো।
বলো তোমার কি অবস্থা? কোন ডিপার্টমেন্টে ভর্তি হবা? আজকে নবীনবরণ শেষ হোক, তারপর এটা নিয়ে ভাববো। এখন তোমার সাথে কথা বলতে পারছি না, বন্ধুদের সাথে আড্ডা দেব বলেই কেটে পড়লাম। আরে শোনো শোনো, যা চলে গেল। এমন করলে মনের কথা কমু কিভাবে? ধুর ধুর, ভাল লাগে না। এই জন্য বলে শখের মানুষের অ্যাটিটিউড বেশি, বুঝতে পেরে গেলে ইগনোর করা শুরু করে দেয়। দূর হওয়া শয়তান মহিলা, আমি সব প্রেম ভালোবাসার মধ্যে নেই। আমি এই ভালো আছি বাবা। ও আমার মামুর মাঝে মধ্যে ঝগড়ার কান্নাকাটি দেখলে প্রেম করার শখ মিটিয়ে যায়। সুখে থাকতে আমাকে দুঃখে না মানে ভূতে হবে। ভূতে কিলাই তো যে প্রেম করব। কিরে মন্দা, চলে আসলি যে? আমি তো ভাবছিলাম গল্প জমাবেই। আবে না, আজকের দিনে ঘুরে ঘুরে মেয়ে দেখব। ক্লাসমেটদের থেকে তো সিনিয়রদের বেশি ভালো লাগছে। হা হা হা, আমার প্রাণটা জুড়িয়ে গেল। এমন মনে হচ্ছে ফুলের বাগানে চলে এসেছি। একদম হাসা কথা বলছিস। মন চায় না থাক, আমার মনে কিছু চায় না। আমি ভালা আর ভদ্র মানুষ। ওই দেখ তোর মামা। ও বাটপাড়ের কথা বাদ দে, আমরা আমাদের মতো আড্ডা দিই। আজকে ঘুরে ঘুরে ফুল দেখি। ঘুরতে ফিরতে মাইকে অ্যানাউন্স করে প্যান্ডেলে ডাকলো, তাই সবাই যেতে শুরু করে। অনুষ্ঠান দুপুরের দিকে শেষ হলো। আজকের পরিবেশ কোনো মেলা থেকে কম কিছু ছিল না। অনুষ্ঠান শেষ হয়েছে সেই কয়েক মিনিট হয়ে গেল, বেশিরভাগ স্টুডেন্ট চলে গেছে। ইরা, তোমার প্রবলেমটা কি? তোমাকে কতবার বলেছি তোমাকে আমার পছন্দ না, তবুও কেন বারবার আমার সামনে এসে বিরক্ত করো? আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও। তুমি বাংলা ভাষা বোঝো না? তোমাকে কতবার বলেছি তোমাকে আমার পছন্দ না, তবুও বারবার নির্লজ্জের মতো আমার সামনে চলে আসো, বিরক্তিকর। আরে শোনো শোনো, সত্যি বলছি, তোমাকে অনেক অনেক ভালোবাসি। এমন করছো কেন? এনাফ। আমাকে স্পর্শ করার সাহস তুমি কোথায় পেয়েছো? দিন দিন তো তোমার সাহস বেড়েই চলেছে। সরি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু দেখছি। ও, তাহলে এটাই সেই ছেলে। আহারে, একটা থাপ্পড় খেয়ে নিল। মায়া হচ্ছে। ছেলেটা পাশ কাটিয়ে চলে গেল। ইরাপু ওখানে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল দেখিস? আমি আমার মামির সাথে কথা বলে আসি। বন্ধুরা চলে গেল। আমি ওনার সামনে এসে ওনার পড়ে যাওয়া চশমাটা তুলে মাথা নিচু করে দেখছি কান্না করছে নাকি। দেখি সত্যি সত্যি কান্না করছে। শুধু ঘুরে ঘুরে দেখছি। সুন্দরী মেয়েদের চোখে কান্না বড্ড বেমানান। আমার কথা শুনে চোখ মুছে নিল। তুই এখানে কি করছিস? রাস্তা ভুলে চলে এসেছি, কিন্তু আপনি এমনভাবে কান্না করছেন কেন আপু? বর মেরেছে না বয়ফ্রেন্ড? কোনো উত্তর না দিয়ে চশমা নিয়ে হাঁটতে শুরু করেছে। পিছনে যেতে যাব, তখন ওই আকাশ, ওরে একা ছেড়ে দাও। দেখা গেল অন্যের এক তোমার ওপরে উঠবে। সিমি আপুর কথা শুনে ঘুরে ওনার দিকে যেতে লাগলাম। আর সিমি আপুও আমার দিকে এগিয়ে আসে। যতদিন বিয়ে হয়নি ততদিন আপুই বলি। কাছে আসতে বললাম, এটাই তাহলে তার ক্রাশ ছিল নাকি? হুম, দেখেছো প্রেম ভালোবাসা মানুষকে কতটা নির্লজ্জ বানিয়ে দেয়। এই যে এখন অপমান করলো, ইভেন থাপ্পড়ও দিল। তারপরে বাসায় গিয়ে মেসেজ দিবে সরি ভুল হয়ে গেছে, তারপর ব্লা ব্লা ব্লা। এত বারণ করছি কিন্তু শুনছে না। তা তো মামাকে দেখেই বুঝতে পারছি ভাবি, না মানে মামি। মামাকে দেখি এই ঝগড়া করছে, আবার এই ঠিক হয়ে গেল। ফাজিল, তুমি এখনো ভার্সিটিতে কি করছো? বাসায় যাচ্ছিলাম, যেতে যেতে চোখ গেল আপনার বান্ধবী গরম গরম খাচ্ছে। সেটা দেখে দাঁড়িয়ে গেলাম। ছেলেটার সামনে আপনার বান্ধবী নিজেকে এতটা সস্তা বানিয়ে দিয়েছে, এখন তাকে সস্তাই মনে করবে। এই যে কত সহজে থাপ্পড় মেরে দিল। ইরাকে এটা বুঝাবে বলো? সত্যি বলতে বুঝেও বুঝে না, দেখেও দেখে না। চোখ থাকতে যে অন্ধ, কান থাকতে বয়রা। যাকে বলে দিনকানা। তোমার সোহান ভাই কি চলে গেছে? মারতে আসলে সরে গেলাম। কথায় কথায় শুধু হাত চলে। হুম, কাজ আছে বললো, দিয়ে বাসায় চলে গেল। তুমিও যাও দেখি ইরা কি করছে, কোথায় গেল। জি, সিমি আপু চলে গেল, আমিও বাসায় চলে আসি। বাসা আসতেই আম্মু, কুত্তা চলে এসেছে। ডাস্টবিন খুঁজে হাড্ডি না পেয়ে অবশেষে বাসায় ফিরেছে। দিলাম ওর পিঠের উপর কয়েকটা। শুরু হলো দুজনের মারামারি। আমি ওর চুল টেনে ধরে আছি, আর আশফি আমার চুল ধরে রেখেছে। আমি কুত্তা হলে তুই কুত্তি। দুজনে ছাড়বি না লাঠি নিয়ে আসতে হবে? বেশি বাড়াবাড়ি করলে দুজনকে পিটাবো। আম্মুর রাগ দেখে ছেড়ে দিলাম। না বাবা না, মায়ের খাওয়ার কোনো ইচ্ছে নেই। আশফিকে একটা মেরে রুমের দিকে দৌড় দিয়েছি। চেঞ্জ করে ওয়াশরুমে এসে শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম।
তারপর শুয়ে দিলাম ঘুম। এক ঘুমে সন্ধ্যা। আবু অফিস থেকে চলে এসেছে। এখানে একটা রাইস মিল আছে, সেখানের ম্যানেজার। ইয়া বড় মিল। দিনে কত টন চাল উৎপাদন করে বলার বাহিরে। 24 ঘন্টায় চালু থাকে। আব্বু বলছিল পাশে আর একটা পোলট্রি ফিডের মিল তৈরি করবে, ওই কোম্পানির মালিকই। আমি মাঝে মধ্যে ভাবি এরা এত টাকা রাখে কোথায়। আল্লাহরই দান। যেহেতু ম্যানেজার, সেহেতু শ্রমিকদের মতো তো সবসময় থাকবে না। তাই তার অফিস টাইম সকাল 9টা থেকে 7টা পর্যন্ত। যদি কোনো সমস্যা হয় তাহলে ওটা আলাদা বিষয়। রাতে খাবার সময় ওই বাটপার চিটারের সাথে কম মিশে একটু পড়াশোনা কর। আমার ছেলেটাকে একেবারে নষ্ট করে দিয়েছিস। আমার শ্বশুর ওটাকে মানুষ করতে পারলো না, এইটাকে কি একটাও কেউ পারেনি? কি বললা তুমি? আমি মানুষ না? আরে না না, তোমাকে কিছু বলতে পারি, ওই সাহস কি আমার আছে? বলেছি তো, তোমার আদরের ছোট ভাইকে বাটপার পড়াশোনা করে না, শুধু এখানে ওখানে ঘুরে বেড়াতে দেখছি। আর তোমার ছেলেও কম কিসের, ওটার সাথে মিশে নষ্ট হয়ে গেছে। আরে মাই ফাদার, ও ভয় নেই। মামা ভাগ্নে যেখানে, বিপদ নাই সেখানে। আমাদের নিয়ে টেনশন ফ্রি থাকো। তোমরা যেখানে যেখানে যাবা সেখানে বিপদ হাজির হয়। বিপদ কি আসবে? তোমরা নিজে তো এক মহা বিপদ। গত পরশু কার গাছের ডাব চুরি করে খেয়েছিস? তোদের যে কি করতে মন চাইছে না, আমার শ্বশুরকে বলে কিছু করতে হবে। খাওয়ার জিনিস তো খাবে নাকি? ডাবাই তো শুধু খেয়েছি, আর তো কিছু না। তাই বলে অভিযোগ করতে হবে নাকি? তোর বাপের কি টাকা পয়সা নেই যে এমনভাবে চুরি করে খাচ্ছিস? আর চুরি করে খাবি ভালো কথা, দেখবে কেন? ওই বলে না, চোরের 10 দিন তো গেরস্তের একদিন। ওই একদিন ছিল গাছের মালিকের। তুমি তো জানো আব্বু, চুরি করে খাওয়াতে কত মজা। আম্মু ওঠে এসে কান মলে ধরলো। লাগছে লাগছে, ছাড়ো ছাড়ো। আরে ছাড়ো না, ব্যথা পাইতো। তোকে এইসব করতে বারণ করেছি না? আমার কি দোষ? তোমার ভাই তো নিয়ে গেছিল, আমি তো শুধু খেতে গেছিলাম। নিজের ভাইকে কিছু বলে না, সব দোষ আমার। ওটার ব্যবস্থাও করব। তোরা অনেকবার বেড়েছিস, এবার ছেটে ছোট করতে হবে। আম্মু গিয়ে খেতে শুরু করলো। আমার কান ব্যথা করছে। আশফিকের চোখ দেখাতেই উল্টো আমাকে চোখ দেখাচ্ছে। দাঁড়া, তোর ব্যবস্থা পরে করছি। খাওয়া শেষ করে রুমে এলাম। এসে গেম খেলতে শুরু করি। মামা, সিমি আপু, আমি আর শান্ত। ফ্রি ফায়ার, মাঝে মধ্যে লুডো, এসবই খেলা হয়। একটু গেম খেলে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভার্সিটির আম গাছের নিচে বসে আছি। গতকাল রাতে ফোন দিয়েছিলাম, রিসিভ করনি কেন? তখন তো গেম খেলছিলাম। গেম খেলতে খেলতে কিভাবে কথা বলবো? আহা, এমনভাবে না দাঁড়িয়ে থেকে বসো। রাগ দেখিয়ে চলে গেল। বেড়ি মানুষের মন ভাই, তোকে না পারছে বলতে, না পারছে সহ্য করতে। প্রেম করলে কর, না করলে ক্লিয়ারলি বারণ করে দে। তাই করতে হবে। আমি এসব ঝামেলার মধ্যে নেই ভাই। আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেছে, তাই চলে আসি। এর মধ্যে কয়েক মাস চলে গেল। তিথিকে বুঝিয়ে বারণ করে দিয়েছিলাম। সেও শুনেছে, বন্ধুত্ব রেখেছে, কিন্তু কখনো রাগ জেদ দেখায়নি। কিছুদিন আগে একটা সিনিয়রের সাথে রিলেশনে গেছে। এটা দেখে আমার তো এত জ্বলছে বলে বোঝাতে পারবো না। ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শালা, রিলেশনে না গিয়ে কি ভুলটাই না করেছি। এখন আফসোস হচ্ছে। শোনা, তোমাকে বলেছিলাম রিলেশনে যেতে, কিন্তু যাওনি। এখনো এমন জেলাসি ফিল করে লাভ নেই। কি পরিমাণ আমার চলছে তোকে বলে বোঝাতে পারবো না। বুকের ডান পাশে কি পরিমাণে যে কষ্ট হচ্ছে ভাই, বলে বোঝাতে পারবো না। দিব বিচি শট, বসে বসে এখন মুড়ি খা। হুদাই প্যাচাল পারবি না, যা চলে গেছে সেটা নিয়ে ভেবে লাভ আছে? ও তোর ভাগ্যে নেই। সেটাই বন্ধু, এখন 7 আপ খেয়ে মাতাল হয়ে গান গাইতে ইচ্ছে করছে। আহা, কি কষ্ট হচ্ছে রে বন্ধু। কষ্টের ঠেলায় নাক দিয়ে পানি বেরিয়ে আসছে। ওটা কষ্টের ঠেলায় না, সর্দির জন্য। ডাক্তার দেখা হালা। আর গত পরশু বারণ করলাম বৃষ্টিতে না ভিজতে, কিন্তু শুনলি না। আর সে যাই হোক, আড্ডা দিয়ে চলে আসি ক্লাসে। ক্লাস শেষ করে বের হতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ছাতা নিয়ে এসেছিলাম, আমার তো সমস্যা নাই, তাই বেরিয়ে এলাম। আব্বে হালা, আমাকে কি নিয়ে যা। পরে আই, খিদে পেয়েছে অনেক, গিয়ে খেতে হবে। বলছিল বিরিয়ানি রান্না করবে, তাই দেরি করে লেট করা যাবে না। ব্যাগ থেকে ছাতা বের করে হাঁটতে শুরু করেছি। কিছু দূরে আসার পর দেখি একটা মেয়ে বৃষ্টিতে ভিজছে। আমারও ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু নাক দিয়ে পানি বের হচ্ছে। কাছে আসতে দেখলাম ইরা আপু।
ওনার কাছে এসে উপরে ছাতা ধরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কি হয়েছে? এমনভাবে দেখার কি আছে? না, দেখছিলাম আবার কান্না করছিলেন নাকি? এমনভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। ইচ্ছে করছে তাই বৃষ্টিতে ভিজছি। মাথার উপর থেকে ছাতা সরাও। আপনি নিজেকে এতটা সস্তা বানিয়ে দিয়েছেন যে আপনার ক্রাশ আপনাকে 2 পয়সারও দাম দেয় না। নিজেকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছেন আপু? এমনভাবে কি তার মন জয় করতে পারবেন? মনে আছে 1 বছর আগে কি বলেছিলাম যে আসার এমনি আসবে। তখন আপনি বলেছিলেন মানুষের মন জয় করে নিতে হয়, না হলে মন পাওয়া যাবে না। আপনি যে এত কিছু করেন, মন পেয়েছেন, মন জয় করতে পারেননি তো। আপনি নিজেকে ওই ছেলের কাছে এত অসম্মানিত করেছেন যে এত অপমান করার পরেও তার থেকে দূরে সরতে পারছেন না। নির্লজ্জ বেহায়ার মতো তার পিছনে ছুটছেন। এগুলো আপনার কাছে অপমান মনেই হয় না। ভালোবাসা আড়ালেই সুন্দর, প্রকাশ করার পর কি হয় বুঝতে পারছেন। আমার কথা শুনে আমার দিকে তাকালো, চোখে পানি চিকচিক করছে। আমি কি তার এতটাই অযোগ্য? না তো, আপনি অযোগ্য কেন হবেন? তার ভাগ্য খারাপ, আপনার এমন ভালোবাসা বুঝতে পারছে না। ওই ছেলে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না। আল্লাহ ওই ছেলেকে আপনার যোগ্য মনে করেনি, তাই এমন হচ্ছে। শার্ট খুলে বললাম, এটা পরে নেন। আপনার জামা ভিজে শরীরের সাথে একেবারে লেপ্টে আপনার সুন্দর শরীরটা দেখা যাচ্ছে। আমার কথা শুনে একদৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। আরে নেন নেন। আমার কথা শুনে আমার শার্ট নিয়ে পরে নিল। এখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে যান। এমন ভিজতে থাকলে অসুস্থ হয়ে যাবেন, আর আমার মতো নাক দিয়ে ঝোল পড়বে। দেখা গেল ভাত খাওয়ার সময় ভাতে পড়ে মিক্সড করে খেয়ে নিলেন, আর শার্ট শুকিয়ে পরে দিয়ে দিন। হুম। সুন্দরীদের এমনভাবে কান্না করলে ভালো দেখায় বলেন? যান, এবার বাসায় যান। চারপাশ আলোকিত হয়ে উঠল। বুঝলাম বেশ জোরে বিদ্যুৎ চমকাবে। ছাতা আমার কাঁধের উপর রেখে কানে হাত দিলাম। প্রচণ্ড জোরে শব্দ হলো, মনে হচ্ছে আশেপাশে কোথাও বিদ্যুৎ পড়েছে। হীরা আপু ভয়ে কেঁপে উঠেছে আর চোখ বন্ধ করে নিয়েছে। এমনভাবে দাঁড়িয়ে না থেকে বাসায় যাও সুন্দরী বালিকা। শোনো মেয়ে, এমনভাবে ভিজতে নেই, তখন চোখের বদলে নাক দিয়ে পানি পড়বে। চোখ খুলে আমার দিকে তাকালো, একটা মুচকি হাসি দিয়ে ঘুরে হাঁটতে শুরু করি। চলো, বিরিয়ানি খেতে হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটতে শুরু করলাম। আমার মাঝে কি এমন কমতি আছে যে এমনভাবে রিজেক্ট করে, অপমান করে? আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? সত্যি আমি তোমার কাছে এতটাই সস্তা বানিয়ে ফেলেছি যে তুমি আমাকে এখন মানুষ বলেই মনে করো না? ভালোবাসি বলে তুমি আমার সাথে এমন করো, এত অবহেলা, অপমান করো। তুমি আমার ভালোবাসা দেখেছো, এখন থেকে ঘৃণা দেখবে মিস্টার রিয়াদ। আমি প্রমাণ করে দেব তুমি আমার যোগ্য না। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। এই 1টা বছর তোমার থেকে অনেক অপমান, অপদস্থ সহ্য করেছি। এমনকি তুমি আমাকে থাপ্পড় পর্যন্ত দিয়েছো, তবুও তোমার ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। নিচে গেঞ্জি আছে, তাই তেমন সমস্যা হলো না। তারপর গাড়িতে উঠে চলে আসি বাসায়। বাসায় এসে রুমে এসে চেঞ্জ করে প্যান্ট শুকাতে দিলাম। প্যান্টের নিচ ভিজে গেছে। আম্মু, তাড়াতাড়ি খেতে দাও, আজকে পেট ভরে বিরিয়ানি খাবো। বিরিয়ানি তো রান্না করিনি, আগামীকাল রান্না করব। আমার কথা শুনে মনটা ভেঙে চুরমার হয়ে গেল। বুকের ডান দিক ধরে চেয়ারে বসে গেলাম। নাটক না করে যা আছে তা খেয়ে নে। নাটক শুরু করেছে। ভরাক্রান্ত মন নিয়ে খেয়ে নিলাম। কি কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। কত আশা নিয়ে বাসায় এলাম, এই জন্য আশা করতে নেই, আশায় বাঁচে চাষা। রুমে এসে শুয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠলাম, বৃষ্টি নেই, তাই বাইরে এলাম। বন্ধু চল না, বিরিয়ানি খাওয়াবি? কেন, তুই না তখনই বললি বাসায় গিয়ে বিরিয়ানি খাবি? আর খাওয়া, নানির মেয়ে রান্না করেনি। বন্ধু, মনে অনেক কষ্ট হচ্ছে রে। মন শুধু বিরিয়ানি বিরিয়ানি করছে। মনে হচ্ছে বিরিয়ানি না খেলে মারা যাব। তুই মরে যা। তুই মরলে তাও দেশের কিছু আবর্জনা কমবে। তুই কি ওইখান থেকে হাত ছড়াবি শালা? তুই তো আচ্ছা লজ্জা হয়েছিস, তুই হাত ছড়াবি না লাথি দিব। আহা, এত রেগে যাচ্ছিস কেন? চল সিঙ্গারা খেয়ে আসি। ও আমি বিল দিতে পারবো না, তুই যদি বিল দিস তাহলেই যাব। চল শালা। তারপর উঠে বাজারের দিকে চলে আসি। এসে ঘুরে ফিরে রাতে বাসায়। পরের দিন ভার্সিটি থেকে বাসায় ফেরার পথে গেটের সামনে সিমি আপু আর ইরাপুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমাকে দেখে ইশারা করে ডাকলো। যাই, কি বলছে শুনে আসি। কাছে যেতেই, কেমন আছে ভাগ্নে? দিনকাল কেমন যাচ্ছে? কেমন আর যাবে ভাবি, যাচ্ছে। আর সবার যেমন যায় তেমনই। মানুষের বউ ছাড়া যেমন দিন যায়
তেমনই যাচ্ছে আর কি। শয়তান, আমি তোমার ভাবি। মামি বলো মামি। আগে হয়ে দেখাও, তারপর বলবো। বলো, কি জন্য ডাকলে? তোমার শার্টে তো দাগ লেগে গেছে। তুমি কি বিকেলে ফ্রি আছো? নতুন একটা কিনে দিয়ে দেবো। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ আছে? আপনি ওটাই নিয়ে আসবেন, সমস্যা নেই। ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে পরিষ্কার করলে উঠে যাবে। আর এমনিতেই ওটা পুরনো হয়ে গেছে। আরে না, সমস্যা নেই। বিকেলে সিমি ফোন দিলে মার্কেটের সামনে চলে আসবা। আচ্ছা জি, ওকে, বাই। ড্যাং ড্যাং করতে করতে চলে এলাম বন্ধুদের কাছে। তারপরে চলে আসি বাসায়। বিকেলে ফোন পেয়ে মার্কেটে চলে আসি। যেতে দেখি দাঁড়িয়ে আছে। ওয়াও, ভাগ্নে দেখতে তো হেভি লাগছে। আজকে তোমার তামিল মুভি হিরোদের মতো লাগছে। হুম, দেখতে হবে না কার ভাগ্নে? শালির ছাগল তো চলে আসার কথা, আমার আগে এসে বসে থাকার কথা। গার্লফ্রেন্ড যখন এখানে আছে, সে টানে তো চলে আসবেই। কুত্তা যেমন হাড্ডির লোভে আসবে, ঠিক আমার মাও তার গার্লফ্রেন্ডের জন্য আসবে। এটা আবার কোথা থেকে আসলো? আমি তো ফোন দিয়ে আসতে বলিনি। আসলে তোমাকে অনেক ভালোবাসে তো, তাই সেই টানে টানে চলে এসেছে। এটা তাহলে তোমার কাজ। যেমন মামা তেমন ভাগ্নে। তোমাকে যে ডেকেছে এমন ভাবে যে চলে এসেছো। আরে মেরি জান, তোমাকে ছাড়া কিভাবে থাকি বলো? বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে চলো। ভিতরে এলাম। ওইদিকে কী জন্য যাচ্ছেন? না ওইটা ব্র্যান্ডের শার্ট ছিল, না দামি ছিল? এই ছেলে এত কথা বলে কি জন্য? একটা শার্ট কিনে দেবো, তো আবার সস্তা। আসো আমাদের সাথে। ভাগ্নে, কথা কম বল আর পা চালা বেশি। ভাগ্নে, ওইদিকে দেখ কি হট। মামু, ওটা ছেড়ে ওইটা দেখো। ওটা আরও হট আর স্টাইলিশ। মনে হচ্ছে গিয়ে জড়িয়ে ধরে চুমু দিই। কেউ মাথার উপর কিল দিয়েছে। দেখি সিমি আপু আর মামাকে চিমটি কেটে ধরে আছে। চরিত্র ঠিক করো। সত্যি তোমার জন্য ছেলেটা এত অধপতন। আরে ব্যথা করে, ছাড়ো না মামি। আর কিছু বলবো না, শুধু দেখে যাব। সত্যি বলছি। আমার কথা শুনে ছেড়ে দিল। একটা শোরুমের ভিতরে ঢুকে একটা শার্ট পছন্দ করে দিল। এমআরপি দেখে বললাম, এই দাম দিয়ে কয়েকটা শার্ট কিনতে পারবো? আমি শুধু চুপচাপ শুনে গেলাম। বড় মানুষদের মধ্যে কি বলবো, আদবের খেলাপ। আমি আবার সিনিয়রদেরকে অনেক সম্মান করি তো। মামাকে খোঁচা দিতেই আমার দিকে তাকাই। ইশারা করে অন্য সাইডে দেখতে বললাম। আমার কথা শুনে তাকিয়ে আমার দিকে ঘুরে পিঠের উপর একটা চাপড় দেই। মানুষ এত বদমাইশ কিভাবে হতে পারে? এই দুটোকে না দেখলে বুঝতেই পারতাম না। এদের এমন ব্যবহার দেখলে মনেই হয় না এরা মামা ভাগ্নে। আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে এই দুইটার জ্বালায়। গেম খেলে দুজন মিলে আমার পাকা গুটি খেয়ে কেটে কেটে খরচ ভরবে। আর ফ্রি ফায়ার খেললে ওটার তো কথাই নাই। লুডো খেলিস? কোথায়? আমাকে তো কখনো বলিসনি। কানে নিচে দিব একটা। তোকে বলেছিলাম, কিন্তু তুই তো নাকি সবই নেই। সব সময় ক্রাশকে নিয়ে মগ্ন থাকিস। আজকে খেললে আমাকে ইনভাইট করিস, আমিও তোদের সাথে না হয় খেলবো লুডো। কিন্তু তোদের ওসব ফ্রি ফায়ার না, তোদের ওসব ফ্রি ফায়ার বুঝি না। শোরুম থেকে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে ফুলের দোকানের সামনে আসতেই মামা ফুলের দোকানে ফুল কিনতে গেল। আমি বলে উঠলাম, পকেটে টাকা আছে, ফুলের দোকানও আছে, কিন্তু ফুল দেওয়ার মানুষটাই নেই। আমার ভাগ্নের কত আফসোস। আহারে কি কষ্ট। অনেক কষ্ট গো মামি, কষ্টে নাক দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। মামা একটা বেলি ফুলের মালা কিনে হাতে পেঁচিয়ে দিল। আহ, মানুষের ভালোবাসা দেখতেই ভাল লাগে। হাঁটতে হাঁটতে একটা কফি শপে এলাম। কফি খেয়ে মামা বিল দিল। তারপরে যে যার রাস্তায় বাসায় চলে আসি। আকাশের শার্ট কিভাবে নষ্ট হলো? দাগ লাগলো কিভাবে? আমিও জানি না, তোর প্রশ্ন কেমন যেন আজীব। এমনি শয়তান হলেও মনের দিক থেকে ভালো। বাবা, কি ব্যাপার? আজকে খুব প্রশংসা করছিস যে। এমনিতে তো তেলে বেগুনে জ্বলে উঠিস। গতকাল ওর কথাগুলো বেশ মোটিভেট করেছে। যদিও কথাগুলো গোছানো ছিল না, কিন্তু মোটিভেট করেছে। কখনো আমার কথায় মোটিভেশন দিল না, আর আকাশের কথায় দিয়ে দিল। বিষয়টা কি বান্ধবী? প্রতিটা জিনিসের একটা পারফেক্ট টাইম থাকে। আর তুই এইসব বলে কি সব মেন করতে চাইছিস? এই কুত্তি, ছি ছি, তোর তো চিন্তাভাবনা ভালো না। আমার থেকে কত ছোট, ঠিক আছে? আমি আবার কখন এমন বললাম? তোর স্ট্যাটাসের সাথে এমন এটা একদমই বেমানান। রিয়াদ যদি জানতে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে তুই, তাহলে ও প্রথমেই রাজি হয়ে যেত। তোকে বললাম তোর অরিজিনাল আইডেন্টিটি দিয়ে, কিন্তু না, তোর এমনভাবে সত্যি কারো থেকে ভালোবাসা খুঁজতে হবে। দেখলা তো কিভাবে লাথি মেরে ছুড়ে দিল। তুইও আজব মাইরি। এত কিছু হবার পরেও আসল আইডেন্টিটি রিলিভ করবি না।
টাকা দেখে তো সবাই কাছে আসতে চাইবে, কিন্তু আমাকে দেখে কে আসবে ওটাই দেখতে চাইছিলাম। এটা আবার তোর বয়ফ্রেন্ডকে বলিসনি তো? না না, তুই বারণ করছিস না। গুড। অবশ্য একদিন না একদিন সবার সামনে আসবো। আমি রিয়াদকে দেখিয়ে দেবো যে ও আমার যোগ্য না। শালি, এত নাটক করার কি ছিল? সত্যিই ভালোবেসে ফেলেছিলাম তো। আমি এমন পাগলামো শুরু করবো ভাবতেও পারিনি। মনেই হতো না ওগুলো অপমান। আমার কাছে তো ওই সবও ভালো লাগতো। এটা ভেবে ভালো লাগলো যে আমার সাথে কথা তো বলছে। শালি সত্যি তুই পাগল। রাতে লুডো খেলতে গিয়ে চারের জায়গায় 5টা। ইরা চৌধুরী, ইরা আপু, নে মামু, আজ খেলে দুজনকে ইচ্ছে মতো পিটাবো। শান্ত, নে ভাই, আজকে দুইটাকে পিটাই। আগামীকাল ভার্সিটিতে তোমাদের মামা ভাগ্নেকে আমি লাঠি দিয়ে পিটাবো। আমাকে অবলা নালি পেয়ে তোমরা মামা ভাগ্নে যা নয় তাই করছো। আমি কিন্তু ভালো, কিন্তু কিছু করিনি। তুমি ভালো তাই না? তুমি কেমন ভালো সেটাও আমি জানি। হ্যাঁ, তবে এই দুই বদমাইশি থেকে কিছুটা ভালো। ওই সব ভয় দেখিয়ে লাভ নেই। মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে, তাই না মামু? ঠিক ঠিক, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। এই যে কাটা পড়ছে, নাও একেবারে পাকিয়ে দিলাম। এত কষ্ট করে আর চাল দিতে হবে না। কুত্তা, ভালো হলো না বলে দিলাম। এমনভাবে হাসি মজার ভিতর দিয়েই খেলা শেষ করলাম। 3টা ম্যাচ খেলেছি। যে যাকে পেরেছে উড়াধুরা মাইর দিয়েছে। আর কারো পাকা গুটি হলে তো কথাই নেই, লাগা পেছনে। গেম খেলা শেষ করে দিলাম ঘুম। পরের দিন ভার্সিটিতে আসি। ভাই, এদের দুটোকে আর সহ্য হয় না। তোর সহ্য না হলে চোখ বন্ধ করে রাখ। তখন তো প্রেম করিসনি, এখন কেন এই সব বলিস? দেখবি জ্বলবি, লুচির মতো ফুলবি। এই শার্ট কখন কিনেছিস? গতকাল। তারপর আড্ডা দিয়ে ক্লাস শেষ করে বাসায়। এমনভাবেই যেতে লাগলো দিনকাল। মনে হচ্ছে এরা আর তোর পেছনে ঘুরঘুর করে না, তোর আশেপাশেই আসে না, সব সময় বান্ধবীদের সাথে। সে ভালো হয়েছে, বিরক্তিকর পার্সন, একবারে জ্বালিয়ে মারতো। ওই চেহারা নিয়ে আমার জীবনসঙ্গী হবে। ওর কি আছে যে আমার সাথে প্রেম করবে? দেখতে একদম গাইয়াদের মতো লাগে। এখনও 3 পিস এইসব পোশাক পরে, ফালতু মেয়ে। সে ঠিক বলেছিস, চোখে মোটা ফ্রেমের চশমা, তারপর কি সব পোশাক, দেখতে গিয়েও ভূতদের মতোই লাগে। এই জন্যই পছন্দ নয়। কত সুন্দর হট স্টাইলিশ মেয়ে আমার পিছনে পড়ে আছে, তাদের পাত্তা দিই না। আর ও আসে আমাকে প্রপোজ করতে। ওর মতো স্যাসটা 2টা দেখিনি। দেখলাম ওই সিনিয়র ভাইরা আড্ডা দিচ্ছে। ওদের গ্রুপের সব কয়টা বেশ সুন্দর এবং হ্যান্ডসাম। রাতে বাসায় আসতেই দেখি আম্মু কান্না করছে। কি হয়েছে আম্মু, তুমি কান্না করছো কেন? তোকে কতবার ফোন দিয়েছি, তুই খেয়াল করেছিস? তোর আব্বুকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? কেন? কোন অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে? জানি না, মনে হয় অফিসে কোনো কিছু হয়েছে। তুমি মামাদের ফোন দিয়ে বলো। বলে বাসা থেকে বেরিয়ে দেরি না করে গাড়িতে করে থানায় চলে আসি। পুলিশের কাছে পারমিশন নিয়ে আব্বুকে যেখানে রাখা হয়েছে সেখানে এলাম। আব্বু, কি হয়েছে? আমাকে চুরির অপরাধে পুলিশ ধরে নিয়ে এসেছে। বিশ্বাস কর, আমি চুরি করিনি। সে আমি জানি, তুমি এমন কিছু করতে পারো না। কি হয়েছে সেটা বলো। গোডাউন থেকে চাল সরিয়েছে এই কোম্পানির ম্যানেজার। শ্রমিকদের বেতন 9,000 করে দিত, আমিও তাই দিতাম। এখন বলছে শ্রমিকদের বেতন 10,000 টাকা, আমি নাকি 9,000 টাকা করে দেই। আমার ফ্যাক্টরি থেকে চলে আসার পর ওখান থেকে চাল সরাতো ওই ম্যানেজার, কিন্তু এখন সব দোষ আমাকে দিচ্ছে। সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে। সব প্রমাণ আমার বিরুদ্ধে। আমি একদম ফেঁসে গেছি। আমি কি করবো আর কি বলবো কিছুই মাথায় আসছে না। মালিকের বাসার ঠিকানা দাও, আমি গিয়ে কথা বলবো, বুঝিয়ে বলবো তাদের। কাজ হবে না ম্যাম, নিজে পুলিশে দিয়েছে। সব প্রমাণ তো আমার বিরুদ্ধে পেয়েছে। তুমি দাও, আমি গিয়ে বুঝিয়ে বলবো। আমি চেষ্টা করব, তোমাকে জেলে থাকতে দেব না। আর অন্যদিকে মামাদের দিয়ে উকিলের ব্যবস্থা করতে বলছি। আব্বু মালিকের ঠিকানা দিতেই থানা থেকে বেরিয়ে আসি। মামাকে ফোন দিলাম, রিসিভ করতে বললাম, মামা তুমি উকিলের ব্যবস্থা করো, আমি মালিকের বাসায় গিয়ে বোঝানোর চেষ্টা করছি যেন আব্বুকে ছেড়ে দিতে বলে। গিয়ে দেখ কি হয়। আমি আর আব্বু উকিলের কাছে যাচ্ছি, তারপর জমিনের ব্যবস্থা করছি। একটা অটো নিয়ে মালিকের বাসার সামনে এলাম, কিন্তু গার্ড বাসার ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। প্লিজ বাসায় প্রবেশ করতে দেন। ম্যাম বাসায় নেই, বাসায় প্রবেশ করতে দিতে পারবো না।
কি করব বুঝতে পারছি না। ওনার সাথে দেখা করতেই হবে। বাইরে দাঁড়িয়ে পায়চারি করছি। এখানে দাঁড়িয়ে থেকে লাভ হবে না। ম্যাম তোমাদের সাথে দেখা করবে না। দেখা আমাকে করতে হবে। ওনার নাম্বারটা আমাকে দিতে পারবেন? ওনার নাম্বার আমাদের কাছে নেই। কখন বাসায় আসবে? বলতে পারবো না। আর ম্যাম কারোর সাথে দেখা করতে চায় না। বাইরে কারোর সাথে দেখা করে না, কথা বলে না। কি বলবো বুঝতে পারছি না। চুপচাপ ওখানে বসে গেছি। কি যে হবে বুঝতে পারছি না। অনেক টেনশন হচ্ছে। বসে থাকতে থাকতে অনেকটা সময় গেল। ফোনটা বেজে উঠলো। রিসিভ করতে বললাম, বলো। উকিলকে এতক্ষণে পেলাম। তুই কি মালিকের দেখা পেয়েছিস? না মামা, গার্ড বলছে বাসার মালিক বাসায় নেই, বাইরে আছে। আমি বাসার গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর একটু দেখ, যদি কথা বলে বুঝতে পারিস তাহলে তো অনেক ভালোই হয়। ফোন কেটে দিলাম। আরও 20 মিনিট গেল। চুপচাপ বসে আছি। এই ছেলে দেখি আচ্ছা জেদি। ম্যামকে ফোন দিয়ে দেখি কি বলেন। গার্ড ফোন বের করে ফোন দিল। রিসিভ করতেই গার্ড বলে, ম্যাম আপনার সাথে দেখা করার জন্য একটা ছেলে জিদ ধরে বসে আছে। আধা ঘন্টা ধরে বসে আছে। বলেছি বাসায় নেই, ম্যাম দেখা করবে না, কিন্তু শুনছে না। বলছে আপনার সাথে দেখা করে তারপরেই যাবে। কি করব ম্যাম? মারধর করে কি এখান থেকে বিদায় করব? কি জন্য দেখা করতে চাই? কারণ তো জানে না। বলছে আপনার সাথে দেখা করা অনেক জরুরি। ওকে, আপনি সাথে করে নিয়ে আসুন। জি ম্যাম। এই ছেলে আমার সাথে আসো। গার্ডের কথা শুনে ওনার দিকে তাকালাম। শালা কত হারামি, বাসায় আছে আর বলছে বাসায় নেই। গার্ডের উপর রাগ হলেও কিছু করার নেই। উঠে ওনার সাথে ভিতরে এলাম। বাসার মেন দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, আগে তোমাকে চেক করি। আমাকে দেখতে লাগলো। মানি ব্যাগ আর মোবাইল ছাড়া কিছুই নেই। দেখেন, দেখা শেষ করে বলল, এবার ভেতরে যাও। আমাদের আর যাওয়ার অনুমতি নেই। আর উল্টাপাল্টা কিছু করলে মনে করো বেঁচে ফিরতে পারবে না। ডাইরেক্ট গুলি করে খুললে উড়িয়ে দেব। জি। বাসার ভিতরে এলাম। আসতেই গেস্ট রুম। ভিতরে আসতেই বেশ অবাক হলাম। ইরা আপু। উনি আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এই মাল এখানে কি করে? কি বলতে এসেছে? ওনার পোশাক দেখে বেশ অবাক হলাম। 3 কোয়ার্টার আর গেঞ্জি পরে আছে। আমি তো হা করে তাকিয়ে আছি। কী জন্য এখানে এসেছি মনে পড়তেই সামলে নিয়ে বললাম, ম্যাম, আমার আব্বু নির্দোষ। উনি চুরি করতে পারে না, ওনাকে ফাঁসানো হয়েছে। রিল্যাক্স রিল্যাক্স, ধীরে ধীরে বলো। ম্যাম, আমার আব্বু আপনাদের রাইস মিলের ম্যানেজার। ওনার উপর চুরির আরোপ দিয়ে জেলে পাঠানো হয়েছে। উনি কখনো এমন কাজ করতে পারে না। ওটা তোমার আব্বু, কিন্তু সব প্রমাণ তো ওনার বিরুদ্ধে যাচ্ছে। আমি তো তাই দেখলাম। ওনাকে ফাঁসানো হয়েছে। উনি এমন করতেই পারে না। আপনি ওনার ব্যাংক অ্যাকাউন্ট, বাসা তল্লাশি করতে পারেন, কোনো কিছু পাবেন না। আব্বুর কাছে কর্মীদের যে টাকা পৌঁছে দেই তাদের সহ ধরেন। ভালোভাবে তদন্ত করতে বলেন প্লিজ ম্যাম। আগে ম্যাম ম্যাম বলা বন্ধ করো। আমি ভালোভাবে তদন্ত করতে বলছি। যদি নির্দোষ হয় তাহলে আবার আগের জায়গায় ফিরবে, আর যদি অপরাধী হয় তাহলে কোনো ছাড় নেই বলে দিলাম। এখন আপাতত ছেড়ে দিতে পারেন। যদি অপরাধী হয়ে থাকে ধরে নিয়ে যেতে বলবেন, আমি কিছু বলবো না, কিন্তু এখন ছেড়ে দিন প্লিজ। আবার পালিয়ে যাবে না তো? যদি এমন হয় তাহলে আপনি আমাকে ধরিয়ে দিবেন। আপনি আমাকে বন্দি করে আমার আব্বুকে ছেড়ে দেন। আব্বু যখন নির্দোষ হবে তখন আমাকে ছেড়ে দিতে বলবেন। তাই? তাহলে যতদিন তোমার আব্বু নির্দোষ প্রমাণিত না হচ্ছে তুমি আমার বাসায় থেকে আমার সার্ভেন্ট হয়ে যাও। আর তোমার আব্বুকে ছেড়ে দিতে বলছি। তোমার আব্বু নির্দোষ প্রমাণিত হলে তুমিও ছাড়া পাবে, এবং তোমার আব্বু আবার তার জায়গায় ফিরবে। আমি আবার এমনি এমনি উপকার করি না। আপনার সকল প্রস্তাবে রাজি। ওকে, আমি থানায় ফোন দিয়ে ছেড়ে দিতে বলছি এবং সঠিক তদন্ত করতে বলছি। ম্যানেজারকে বলছি যেন সঠিক তদন্ত করে। কিন্তু ম্যাম, আব্বু তো বলছিল উনি সব কিছু করিয়েছে। আপনি যদি ওনাকে দায়িত্ব দেন তাহলে আব্বু আরও ফেঁসে যাবে। বিষয়টা তো বেশ চিন্তার। ওয়েট, আব্বুকে ফোন দিচ্ছি, উনি কি বলছে শুনে দেখি। হীরাপুর টেবিলের উপর থেকে ফোন নিয়ে কাকে জানি ফোন দিল। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো।
আব্বু, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। ইরাপু কি হয়েছে সব কিছু বলেন। সব কিছু শুনে ওনার আব্বু বলেন, এটা তো অনেক বড় সমস্যা। ওয়েট, আমি ওসিকে ফোন দিয়ে এটার ভালোভাবে তদন্ত করার জন্য বলছি। আমাদের মিলের দায়িত্বে যে ছিলেন তাকে ছেড়ে দিতে বলছি। বলো। আর করিম সাহেবের বিরুদ্ধে এর আগেও কমপ্লেন পেয়েছি, তখন গুরুত্ব না দিলেও এখন দিতেই হবে। সার্ভেন্ট বানালে এটার কারণ বুঝলাম না। ছেলে কি দেখতে হ্যান্ডসাম? আমার মামুনির পছন্দ হয়েছে? না, আসলে আব্বু তেমন কিছু না। তাকে রাখার এটাই কারণ যে তার বাবা যেন পালাতে না পারে। যদি নির্দোষ হয় তাহলে তো পালাবে না, কিন্তু যদি দোষী হয় তাহলেই তো পালাবে, তাই রাখলাম। তোমার কথা শুনে বুঝতে পারছি টাইম পাস না পার্মানেন্ট। কি সব বলো আব্বু? সত্যি তুমি না? ধুর, তোমার মেয়েকে ওই রকম মনে হয় নাকি? না, আমার মামুনি অনেক ভালো। তুমি ওখানে একা একা থাকছো, কি যে করছো ওপরওয়ালা ভালো জানে। বাই, আমি ফোন রাখলাম, থানায় ফোন দিতে হবে। ফোন কেটে থানায় ফোন দিতে দিতে বলল, বাসায় ফোন দিয়ে বলো তুমি এখানে থাকবে, আর আমার পরিচয় কিন্তু তোমার মামাকে বলতে পারবে না। আর বলে দাও যেন টেনশন না করে। মাথা নাড়িয়ে মামাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতে বললাম, মামা, আব্বুকে ছেড়ে দিবে, তবে আমাকে বন্দি রেখে। আব্বু নির্দোষ প্রমাণিত হলেই আমাকে ছেড়ে দিবে এবং আব্বুকে আবার তার পজিশন ফিরিয়ে দেবে। বাসায় আমাকে নিয়ে টেনশন করতে বারণ করিও। আমি তো এখানে, না মানে এখানে আমার কোনো সমস্যা হবে না। এটা কোনো কথা হলো? কিছু করার নেই, আব্বুকে থানায় রাখতে পারবে না। বাসায় বলে দাও আমাকে নিয়ে টেনশন না করতে। আর ম্যামকে বললাম যেন উনি এই বিষয়ে ভালোভাবে তদন্ত করে। ওকে, কি আর বলবো, শুধু শুধু উকিলকে টাকাগুলো দিতে হলো। আগে দেখা পেলে কি এমন হতো? ফোন কেটে দিলাম। ম্যামও থানায় ফোন দিয়ে আব্বুকে ছেড়ে দিতে বললেন। খেয়াল করলাম ইরাপু একটা পা নাচাচ্ছে আর নখ কামড়াচ্ছে। আমাকে সার্ভেন্ট বানালো কেন? উনি তো এমনিতেই ছেড়ে দিতে পারতেন। জানি না এই মেয়ের মনের মধ্যে কী চলছে। এই ছেলে, নজর ঠিক করো, এমনভাবে কি দেখছো? সরি ম্যাম, এই জিনিস আমাদের মতো ছেলেদের ধরা ছোঁয়ার বাইরে। চুপচাপ বসে আছি। আবার কাকে যেন ফোন দিল। ফোন দিয়ে বলল, এই ছেলে বাসায় বন্দি থাকবে, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনারা আপনাদের মতো ডিউটি করুন। জি ম্যাম। বুঝলাম যে গার্ডদের ফোন দিয়েছিল। আমি মাথা নিচু করে রেখেছি। কোনো ভুল করা যাবে না। আগে মজা করেছি, কিন্তু এখন ভুলেও মজা করা যাবে না। যদি জানতাম এনার পরিচয়, তাহলে 2 হাত দূরে থাকতাম। এমন চুপচাপ হয়ে গেল, মনে হচ্ছে আমার পরিচয় জানার পর এমন চুপচাপ। না হলে এই মাল তো চুপচাপ বসে থাকার কথা নয়। না হলে এতক্ষণে ঠিক তার টেপ রেকর্ডার অন করে দিত। এমন চুপচাপ বসে আছো কেন? জি ম্যাম, আসলে আমি তো জানতাম না আপনি আমার বাবার বস। আপনি এত বড় লোক। যদি জানতাম তাহলে আমার মুখ খুলতাম না। আর আগের সব কিছুর জন্য সরি ম্যাম। ম্যাম বলা বন্ধ করতে বলেছি না? আর সরি কি জন্য? আপনার সাথে যা যা ফাজলামি দুষ্টুমি করেছি তার জন্য আবারও সরি ম্যাম। ও আচ্ছা, বাসায় তো আমি ছাড়া আর কেউ নেই। রাতে তো আমি না খেয়ে ঘুমাই, তোমাকেও না খেয়ে থাকতে হবে। ঠিক আছে ম্যাম, কিছু করার নেই। আপনি মালিক, আমি চাকর। আপনি যা বলবেন তাই হবে। আমি তো শুনেছি তুমি খেতে অনেক ভালোবাসো, না খেয়ে থাকতে পারবে? জি পারবো। আরে আরে, এমন আচরণ তোমার সাথে যাচ্ছে না। এমন চুপচাপ তোমাকে মানায় না। তুমি তোমার মতো মুখ চালাতে পারো, আমি কিছু মনে করব না। আরে তোমার ওই রকম বকবক তো ভালোই লাগে। আজকে বড্ড একা ফিল করছিলাম, তাই তোমাকে রেখে দিলাম। তোমার চিন্তা ভাবনা তো আবার ভালো না। তুমি যে ভালো কিছু ভাবছো না সেটা ভালোভাবেই বুঝতে পারছি। ছি ছি ম্যাম, না না, আমি কিছু মনে করিনি। আমি কিছু ভাবিনি। ওকে, বলো কি খাবে, অর্ডার দিচ্ছি। তুমি যা খেতে চাইবে তাই অর্ডার দিচ্ছি। ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি যা খাবেন তাই অর্ডার দেন। ওকে, বিরিয়ানি অর্ডার দিচ্ছি। তোমার তো আবার বিরিয়ানি পছন্দ। ইরাপু আবারও ফোন দিয়ে বিরিয়ানি অর্ডার দিল। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসার কি ইচ্ছে নেই? আপনি তো বসতে বলেননি ম্যাম। কি ম্যাম ম্যাম শুরু করেছো? তোমাকে ম্যাম বলতে বারণ করেছি না? আর একবার শুধু বলে দেখো, তোমার পিঠের উপর কয়েকটা পড়ে যাবে। 1.5 বছর আগের মারের কথা ভুলে গেছো? বসো। এই বেডি আমার উপর প্রতিশোধ নিতে মনে হচ্ছে রেখে দিয়েছে। তারে জ্বালানোর এত বড় শাস্তি পেতে হবে। আম্মুকেও আমাকে নিয়ে যাও এখান থেকে। এমন ছেলেদের হাতের আঙুলে নাচানো যাবে, যা বলবো তাই শুনবে। কেমন উঠছে আর বসছে। এই আসো আমার সাথে, তোমার রুম দেখিয়ে দিচ্ছি। মাথা নাড়িয়ে
উঠে ইরাপুর সাথে বাসার ভিতরে প্রবেশ করলাম। ওয়াও, অনেক সুন্দর, নাইস, এক্সেলেন্ট। মালকিনের মতো বাসা অনেক সুন্দর। যেমন মালিক সুন্দরী তেমন বাসা সুন্দর হবে, এটাই স্বাভাবিক। তাই নাকি? আমি কি এত জোরে জোরেই বলেছি? হুম, যা, ওই রুমটা তোমার। যেই কয়েকদিন এখানে আছো সে কয়েকদিন ওই রুমে থাকো। মাথা নাড়িয়ে রুমের ভিতরে এসে আবার বের হয়ে গেছি। এটা তো ইরাপুর রুম। আমার সাথে মশকরি করছে। রুম থেকে বের হতেই হাসতে শুরু করেছে। আপনি শুধু রাখি না, অনেক ফাজলামিও করতে পারেন। আমাকে রুম দিতে হবে না, আমি সোফায় ঘুমাতে পারবো। এতগুলো রুম থাকতে বাইরে সোফায় ঘুমাবে কেন? ওই রুমটাতে যেতে পারো, আমার পাশের রুম। যাও যাও। আর আজকে গুটি কাটলে তোমার পিঠের উপর একটা করে চাপড় পড়বে। লুডোতে কাটাকাটি না করলে কি মজা আছে নাকি? তাই না? আসো, আমি তোমাকে মজা দিচ্ছি। না থাক, আজকে কিছু বলবো না। দুলাভাই, মনে হচ্ছে আপনাদের মালিকের চরিত্র ভালো না। আপনার ছেলেকে জিম্মি রেখে দিল। আমি তো সেটাই ভাবছি। কি মালকিন অনেক ইয়াং, তাকে বাঁকা। আমার মাসুম বাচ্চাটার কি যে হবে ভেবেই কষ্ট হচ্ছে। আপনার ছেলে মাসুম? ভালোই তো ফাজলামি করলেন দুলাভাই। শালা, তোর জন্য আমার ছেলেটা নষ্ট হয়েছে। এখন আমি নির্দোষ প্রমাণিত হলেই বেঁচে যাই। কি যে ঝামেলায় পড়লাম। আমার ছেলেটার জন্য টেনশন হচ্ছে। আমার মনে হয় কি দুলাভাই, আপনার ছেলের হু হু আর ছোট মানুষ নাকি যে এত টেনশন করছেন? বিয়ে দিলে কয়েক বাচ্চার বাপ হয়ে যাবে। চুপ শালা। শালা, আমি মরছি আমার টেনশনে আর ওরও মজা নিচ্ছে। তোর বোনের সামনে মুখ খুলিস, তোর হাড় একটা একটা করে ভাঙবে। আমি আবার কি করলাম? এখন সব দোষ আমার হয়ে গেল। যত দোষ নন্দঘোষ। রুমে এসে বসে আছি, কি করব বুঝতে পারছি না। কি আর করব, আমার করার মতো কিছুই নেই। একটু পরে কি রে শালি, তোমার ভাগ্নেকে জিমি রাখছিস কেন? তোর তো মতিগতি ভালো না, তোর চরিত্রের ওপর শখ হচ্ছে না। কচি ছেলে দেখে লোক সামলাতে পারছিস না কোনটা? কি যে বলিস না বান্ধবী, আমাকে তোর এমন মনে হয়? মনে হতো না, কিন্তু এখন হচ্ছে। আমি এটাও বুঝলাম না তুই আকাশকে জিম্মি রাখলি কেন। তুই এমনি ওর বাবাকে ছেড়ে দিতে পারতি। সত্যি করে বলতো, কাহিনী কি? আমার ভাগ্নেকে মন দিয়ে বসলি নাকি? আরে না, আজকে বড্ড একা একা লাগছিল, কিছুই ভালো লাগছিল না, তাই রেখে দিলাম। তোর কসম, অন্য কোনো মতলব নেই। না না, সেটা হবে না। দেখ বান্ধবী, ছোট মানুষ, বেশ অত্যাচার করিস না। ছি ছি ছি, কি সব বলিস? আমাকে তোর এরকমই মনে হয় নাকি? না, তো দেখা গেল চোখের সামনে বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারলি না। আমার ভাগ্নেটা কত কিউট, তুই তো বলেইছিস। দেখা গেল সামলাতে না পেরে খেয়ে নিলি। আর ওখানে কে আটকে রাখে কেউ এমন করে? ধুর শালি, তুই তো দেখি আমাকে উস্কে দিচ্ছিস। আমার উপর বিশ্বাস রাখ, তেমন কিছুই হবে না। আজকে লুডো খেলার সময় ওকে পিঠাতে পারবো। যদি পাকাগুটি খায় তাহলে ওর মাথায় একটা করে চাটি দেব। আমি ভাবলাম তোর পাকা গুটি খেয়ে তুই আকাশকে খাবি। কুট্টি, যা সর তুই। আমার মনের ভিতরে কোনো ফিল না থাকলেও তোর সাথে কথা বলতে বলতে ফিল চলে আসবে। তুই তো জানিস আমি কতটা রোমান্টিক। একটু পরে খাবার জন্য ডাকলো, তাই বাইরে এসে ডাইনিং টেবিলে বসলাম। বিরিয়ানি ফাটাফাটি। হাত ধুয়ে এসে একটা প্যাকেট নিয়ে বসে পড়েছি। খেতে খেতে লক্ষ্য করলাম আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। যা পারছে করুক, আমি তো খেতে থাকি। খাওয়াই সব। খাওয়া শেষ করে একটা ঢেকুর তুলে বললাম, ও মজাই লাগলো। আর খাবে? তাহলে আমার প্যাকেট থেকে নিয়ে খেতে পারো। আরে না না, আপনি খান, আমার আর চাই না। তুমি থেকে আপনি, এটা বড্ড আজীব ফিল দিচ্ছে। তুমি করেই বলো। আর যদি না বলো তো? বলবো। হুদাই এমনভাবে ভয় দেখানোর কি আছে? তোমার পরিবার কোথায় আপু? রাজশাহীতে। আমি শুধু এখানে একা, এগুলো দেখাশোনার জন্য কাজ করছি। আমার তো মনে হয় না। না, ওই ছেলের জন্য রয়েছো? আমার কথা শুনে চুপ হয়ে গেল। একটু চুপ থেকে বলল, এগুলো দেখাশোনা করার জন্য রয়েছি। ঠিক ধরেছ, রিয়াদের জন্য এখানে রয়ে গেছিলাম। খুব তাড়াতাড়ি চলে যাব পরিবারের কাছে। তোমার পরিবারে কে কে আছে? আব্বু, আম্মু, ছোট ভাই। তোমার থেকে একটু ছোট হবে, এইবার ক্লাস 10-এ পড়ছে। এখানে রাইস মিল আছে, তারপর নতুন আরও একটা ফ্যাক্টরি হচ্ছে, ওটার জন্য থাকতে হলো। ছেলেটার লাক ব্যাড। ওই ছেলে মনে হয় জানে না তোমার আব্বুর এত টাকা পয়সা। যদি জানতো তাহলে তুমি না, ওই ছেলে তোমার পিছনে পড়ে থাকতো।
সত্যিই কি তাই? তোমাকে যদি সেম অফার দেওয়া হয় তাহলে কি করবে? যা আমার যোগ্যতার বাইরে তা নিয়ে ভাবা একদম বোকামি আপু। প্রথমে জানতাম না, তাই ভাজলামি করতাম, কিন্তু এখন না বাবা, ভুলেও না। কেন? এখন ফাজলামি করলে কে কি বলবে? আমার হৃদয় বলবে, তুমি আমার বাবার বস, তোমার সাথে ফাজলামি একদম বেমানান। নিজেই নিজের কাছে তখন ছোট মনে হবে। এই জন্য আইডেন্টিটি হাইড করে রেখেছি, বুঝলে? আমি চাই আমার বন্ধু হোক, ভালো বন্ধু হোক। আমার ক্লাসমেটরা জানলে সবাই বন্ধু হতে চাইবে। আমার এমন চালচলন দেখে তো ঘাইয়া বলে, খ্যাত বলে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা ওদের নেই। যারা আমাকে নিয়ে আর কি করে, অনেকের বাবা আমাদের ব্রাঞ্চ অফিসেই জব করে, মেইন অফিস রাজশাহীতে। এগুলো নিয়ে কিছু বলি না। আমি জানি আমি কি, আমি কে। এখানে তোমাদের এই অফিসের এমডি আছে, ম্যানেজার রয়েছে। এই প্রবলেমটা শেষ হোক, তারপর চলে যাব। ওকে, পরিবার ছাড়া কি থাকা যায়? আমি তো পারবো না। এত বড় বাসায় থাকতে ভয় করে না? তোমার সাহস আছে বলতেই হয়। তা না হলে এখানে রয়েছে কিভাবে? আমি কি আমার রুমে যেতে পারি? অবশ্যই। ফোনে চার্জ নেই, আমার গেম খেলা হবে না। আমার রুমে যাও, টেবিলের উপর চার্জার দেখতে পাবে। তোমার আইফোনের চার্জার দিয়ে ফোন চার্জে দেবো? আরে যাও যাও, সমস্যা নেই। চেয়ার ছেড়ে উঠে ওনার রুমে আসতেই দেখি 2টা চার্জার, অন্য ফোনের চার্জার। ওটা নিয়ে ইরাপুর রুম থেকে বেরিয়ে পাশের রুমে এসে ফোন চার্জে দিয়ে বাইরে এলাম। দেখি এখনও খাওয়া শেষ হয়নি, খাচ্ছে আর ফোন টিপছে। খেতে এত সময় লাগে? মনে হচ্ছে একটা একটা করে খাচ্ছে। আপু, খেতে তোমার এত সময় লাগে? হুম, এত তাড়াতাড়ি খেয়ে কি হবে? তুমি গিয়ে শুয়ে যেতে পারো। হুম। রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে গেলাম। শুয়ে থাকতে থাকতে কবে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আব্বুকে মেসেজ দিয়ে বলেছিলাম আগামীকাল কথা বলবো রাতে। আজকে 4 জন। না জানি ওই ডাইনি আমার ভাগ্নের সাথে কি করবে। মনে হচ্ছে মেয়েটার মতলব ভালো না, মনে হচ্ছে চরিত্রের একটা সমস্যা আছে। যেই দেখছে কচি ছেলে, জিভ দিয়ে লাল পড়ে গেছে। দুলাভাই বলল নাকি একা থাকে আর ইয়াং, কেয়ামত কাছে আসে, তাই এমন হয়ে গেছে। বিয়ের পর মেয়েটা তার বরকে কি দেবে? একটা মেয়ে সম্পর্কে এমন ধারণা করা ঠিক না। সিমি থেকে শুনলাম কি হয়েছে। তা কেমন ধারণা করবে? না হলে আমার ভাগ্নেকে কি জন্য জিম্মি রাখবে? আমার ভাগ্নের জন্য মায়া হচ্ছে, না জানি কি হবে তার। পরিবার থাকতো তাহলে কোনো টেনশন থাকতো না, কিন্তু এ কেমন চরিত্র ভাই? ঠিক ঠিক, আমি তোমার সাথে একমত। দুজন ছেলে মেয়ে একই বাসায় কি করতে পারে? একবার চিন্তা করে দেখো, সত্যি ওই মেয়ের মতলব ভালো না। যে দেখছে বাচ্চা ছেলে, তার জিভে পানি চলে আসছে। ভাগ্নে রে, বেঁচে থাকিস বাপ। তোর কিছু হয়ে গেলে আমি দেবদাস হয়ে যাব, তোর শোকে পাথর হয়ে যাব। মরা কান্না জুড়েছে, আর তোমরা দুজনে একটা মেয়েকে নিয়ে এমন ভাবে, ছি ছি। আচ্ছা তুমি বলো আর কি কারণে রাখবে বেডি? তোর যৌবন ভাতের মারের মতো উতলে উঠছে, তো বিয়ে কর। বিয়ের আগে এই সব কি? কেন? তোমার আফসোস হচ্ছে নাকি যে তোমার ভাগ্নের জায়গায় যদি তুমি হতে? এই ছি ছি, আমি ওটা ভাবছি না। আমি তো আমার ভাগ্নের কথা ভাবছি, প্রচুর টেনশনে আছি। ইরাপুর রাগ হলেও কিছু বলতে পারছে না, দাঁতে দাঁত চেপে সহ্য করছে। মামা না জেনে ইরাপুকে এইসব বলছে, আর সিমি আপু জেনে বুঝে মজা নেওয়ার জন্য বলছে। এইসবের ভিতর দিয়েই তারা খেলা শেষ করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই ফোন হাতে নিয়েছি। দেখি সকাল 8টা বাজে। রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে এলাম, হালকা হয়ে রুমে চলে আসি। এখানে কিভাবে যে সময় পার করব। বাহ, ঘুম থেকে উঠে গেছো? একটু আগে দেখে গেলাম মরার মতো ঘুমোচ্ছ। গুড মর্নিং। জি, উঠে গেছি। যাও, তুমি বাসায় চলে যাও। গতকাল রাতে তোমার মামা যা যা বলেছে কোনো রকমে হজম করেছি। সামনে থাকলে তোর মাথা ফাটিয়ে দিতাম, শালা খচ্চর। এমনভাবে রেখেছো বাসায় আর কেউ নেই, এটা জানলে তো ওইসব ভাববেই। থ্যাঙ্কস, আমি তাহলে বাসায় গেলাম। যাচ্ছ যাও, আর আমার পরিচয় দেবে না। তোমার আব্বু তো জানে না আমার পূর্ব পরিচিত, আর ওই বিষয় নিয়ে তাড়াতাড়ি একটা সমাধান হবে। আপনার আদেশ চিরধারিত রানী সাহেবা। ফাজিল, যাও যাও, তোমাকে আর এক মুহূর্তও রাখবো না। গতকাল আমার কেমন রাগ হয়েছিল কি বলবো। আমিও থাকবো না, এখানে বড্ড আনইজি ফিল হচ্ছিল। তারপর ফোন নিয়ে দ্রুত হেঁটে বেরিয়ে আসি।
গেট দিয়ে বের হবার সময় গার্ডদের বাঁকা চোখে তাকানো দেখে বুঝতে পারছি যে কী ভাবছে তারা। সবাই এমন কিছু ভাববে, এটাই স্বাভাবিক। তারপর বাসায় চলে আসি, এসে ওদের কোনো রকম বোঝাই, কিন্তু ওই শালির ছাগল আমার মামাকে কোনোভাবেই বোঝাতে পারছি না যে কিছু হয়নি। এক খচ্চরের বাচ্চার চিন্তা ভাবনাই আলাদা। তারপর ভার্সিটিতে আসি, এসে শান্তকে বলতে হলো ওই মাতারিকেও বোঝাতে অক্ষম, তাই আর কাউকে বোঝাচ্ছি না। যে যা ভাবছে ভাবতে থাকুক। চোখের সামনে বিরিয়ানি দেখলেও রেখে দিলি বান্ধবী? না না, এটা মোটেও উচিত হয়নি। সিমি আপুকে ধরে ইরাপু মারতে শুরু করেছে। গতকাল রাতের আর তার বয়ফ্রেন্ডের উপরের রাগ একসাথে উঠাচ্ছে। এই জন্য বলে উচিত কথার মানেই বেজার। সত্যি কিছু করিসনি তো? না, টাচ করেও দেখিনি। কিভাবে যে তোকে বোঝাই, যা ভাবার ভাবতে থাক। আমি তো মজা নিচ্ছি। আড্ডা শেষে ক্লাস শেষে বাসায়। দুপুরে রহিম সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে, কয়েকটা মারতেই সব কিছু বলে দিয়েছে। ওকে, এই পোস্ট তো ফাঁকা হয়ে গেল। এখন তো নতুন ম্যানেজার খুঁজতে হবে। আরে শোনো, অফিসের ম্যানেজার এবং এমডিও জড়িত ছিল, আর মিলের কিছু শ্রমিক। এমনভাবে চলতে থাকলে তো আমাকে ধ্বংস করে ছেড়ে দিত। আমি কেস করেছি, ওরা যা যা নিয়েছে ফেরত দিতে বলেছি। যদি তারা এমন না করে তাহলে তাদের সম্পত্তি, বাড়ি গাড়ি কোম্পানির নামে চলে আসবে। এটা ভালো করেছো। এইসব মানুষদের এর থেকে বড় শাস্তি দেওয়া উচিত। তাহলে তো বেশ লোকজন লাগবে। আব্বু, তোমরা আসো এখানে, নতুন ফ্যাক্টরি ওপেনিং পার্টিটা করে নিই। এই দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে মামনি। জানো তো আমি কতটা বিজি। তুমি ওখানে সব কিছু ম্যানেজ করে চলে আসো। আর আরেকটা কথা, তুমি ওই লোককে এমডি চেয়ারে বসিয়ে দাও। ওই লোক সৎ আছে, এমন মানুষ পাওয়া বড় মুশকিল। আমি গিয়ে ওনার সাথে পার্সোনালি কথা বলবো, পার্টির দিন ইনভাইট করব এবং বলবো। আর 2 দিন পরেই তো। তুমি টিসি নিয়ে চলে আসো। আব্বু, এত তাড়াহুড়ো করো কেন? তুমি সব বিষয়ে জলদি করো। আমি এখানে অনার্স কমপ্লিট করব। ওপেনিং পার্টি শেষ করে 1-1.5 মাসের জন্য বাসায় যাব। আব্বু চুপচাপ বসে আছে। ওনার চুপচাপ দেখে বললাম, এমনভাবে মন খারাপ করে থেকো না। আমাকে বলেছে তোমাকে তোমার পজিশন ফিরিয়ে দেবে, আর আমি জানি তুমি নির্দোষ। দেখাগুলো আবার কোনো ফাঁসিয়ে দিল। টেনশন করো না, তেমন কিছুই হবে না। ওখান থেকে উঠে রুমে, ফোন নাম্বার নেই যে ফোন দিয়ে জিজ্ঞেস করব, আর ফোন দিয়ে যে কথা বলবো সেটা যেন সাহসে কুলায় না। দেখি, অপেক্ষা করি। যদি পুলিশ এসে আবার ধরে নিয়ে যায় তখন কিছু বলবো। 2 দিন গেল, ভার্সিটি থেকে এসে শুনলাম ওপেনিং পার্টির ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। আব্বু সন্ধ্যায় যাবে, শুনে খুশি হলাম। যাক বাবা, টেনশন ফ্রি হলাম। বিকেলে আমিও বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হলাম। সন্ধ্যায় আপনার সততা এবং সরি গিফট হিসেবে আব্বু আপনাকে এমডি পদ দিতে বলেছেন। সঠিকভাবে তদন্ত না করে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছিলাম, তার জন্য দয়া করে মনে কষ্ট নেবেন না। না না ম্যাম, সমস্যা নেই। তখন সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে ছিল, সব কিছু ঠিক হয়ে গেছে, এটাই অনেক। আর আমি কি এমডির জন্য কোয়ালিফাইড। তার জন্যই তো এই পজিশন দিলাম। আশা করি আমাদের কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। জি ম্যাম, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আগামীকাল থেকে আপনি অফিসে বসবেন এবং আপনার প্রথম কাজ হবে ভালো একজন ম্যানেজার নিয়োগ দেওয়া, আর যেই পজিশনগুলো ফাঁকা হলো সেগুলো পূরণ করা। ওকে ম্যাম। রাত 9টার দিকে বাসায় এলাম। এসে বিছানায় চুপচাপ বসে আছি। একটু বাড়ি খাবার জন্য এলাম। আব্বুকে দেখলাম হাত ভর্তি মিষ্টি নিয়ে এসেছে। বুঝলাম খুশির খবর আছে। আজকে কি হলো সব বলল। আমরাও খুশি। আজকে 20 দিন হলো ইরাপুর খবর নেই, না গেম খেলেছে না ভার্সিটিতে এসেছে। শুনলাম যে রাজশাহীতে ফিরে গেছে। ভালো, বেডি আমাদের মাঝে এমনভাবে ছিল টেরও পাইনি যে ওর বাবা এত বড় লোক। আম্মা জান কি হয়েছে, এমন উদাসীন কেন? আপনার আম্মু বলল কয়েকদিন থেকে নাকি কেমন চিন্তায় মগ্ন রয়েছেন। কোনো প্রবলেম হয়েছে? এমন মনে হচ্ছে ওখানে কিছু একটা দামি জিনিস রেখে এসেছি। কি রেখে এসেছি বুঝতে পারছি না, সেটা নিয়েই এত চিন্তা। ও তাই, নিশ্চয়ই ওই ছেলে হবে। বলতে পারছি না, আমি এখন আর শিওর না। তাহলে তুমি চিন্তা করতে থাকো, আবার এই সবের ভিতরে নিজেকে অসুস্থ করে দিও না। সুস্থ থাকা অনেক জরুরি। শরীর ফিট তো সবই ফিট। ওখান থেকে আর কোনো খবর এসেছে? কেমন চলছে ওই অফিস? ভালোভাবেই চলছে তো বলছে। এই মাসের মধ্যে ওখানে যাব, কেমন অবস্থা গিয়ে দেখে আসবো।
রাতে গেম খেলছি, আজকে ফ্রি ফায়ার খেলা হচ্ছে। সিমি আপু মিউট হয়ে আছে, মরে গেছে, কিন্তু রিভাইভ দিচ্ছে না। যতক্ষণ না মিউট খুলছে ততক্ষণ রিভাইভ দেব না। কিরে বান্ধবী, কি অবস্থা? বাসায় গিয়ে তো দেখি ভুলে গেছিস। না, তেমন কিছু না। শোন, মনে হচ্ছে কোনো দামি কিছু ওখানে রেখে এসেছি। কি রেখে এসেছি বলতো? আমি কিভাবে বলবো? তুই তোর বাসায় কি রেখে গেছিস তো? আর এখানে তুই কখন কি দামি জিনিস রেখেছিস? এখন গালি দিতে ইচ্ছা করছে, কিন্তু আমি ভদ্র মানুষ, তাই বেঁচে গেলি। নিশ্চিত রিয়াদের কথাই মনে পড়ছে? মনে পড়বে। এত সহজে কি ভুলে যাওয়া যায়? বিশ্বাস কর বান্ধবী, আজকে এখন তুই ওর কথা বললি তাই মনে পড়লো, না হলে এতদিনে ওর কথা মনেই পড়েনি। ওই শালা কুত্তার বাচ্চার যে কি করতে মন চাইছে। তাহলে কি আছে যাকে তোর মনে পড়বে? তুই তো একমাত্র রিয়াদ বলতেই পাগল। তোর ক্রাশ, তোর ভালোবাসা, তোর নিঃশ্বাস আর কত কি। তা ছিলাম, কিন্তু এখন নেই। সুযোগ পেলে ওই শালির ছাওয়ালকে ইচ্ছে মতো থাপ্পড় দিব, মেরে মেরে গাল দুটো লাল করে রেখে দিব, আর সবসময় দৌড়ের ওপর রাখবো। ও তাই? আমার চিন্তায় আসছে না তুই আর কি কি করে রেখে গেছিস। আর পছন্দের তোর ক্রাশ একটাই, রিয়াদ। ও হ্যাঁ, তোর না একটা ছোট ভাই এখানে আছে? ছোট্ট ভাই? ছোট ভাই। কিন্তু সে কি আমার কাছে এতই মূল্যবান যে তার কথা মনে পড়বে? তোর বলতে পারছি না। বললে বল, না হলে আমি কিছু জানি না। তোর জন্য কুত্তা 3টা রিভাইভ দিচ্ছে না। ভাই, আমিও ঘুমাই, ভালো লাগছে না। ফোন কেটে মিউট খুলে শুরু করেছে মামাকে গালি দিতে। সাথে আমি আর শান্তও কিছু ভাগ পেলাম। পরের দিন ভার্সিটির আম গাছের নিচে বসে আছি, ওই দুইটার নাটক দেখছি। ইচ্ছে করছে গিয়ে দুজনকে ধরে পেদাই। ওদের কি করা যায় বলতো? শালা তুই জেলাস ফিল করতে করতেই মরবি, চোখ বন্ধ রাখতে পারিস না? আমার কপালে প্রেম নেই, কি যে কষ্ট হচ্ছে। ডান পাশের স্টেজের ওপর হাত রেখে ডলছিস কেন? ওইদিকে তোর মন আছে, পাছায় লাথি খাবি হারামজাদা। ও তুই বুঝবি না বন্ধু, মানুষের এইসব নাটক দেখতেই ভালো লাগে। সবার যেন ব্রেকআপ হয়ে যায়। আল্লাহ, তোমার কাছে হাত তুলে দোয়া করি যেন সবার ব্রেকআপ হয়ে যায়। আমিও প্রেম করব না, কাউকে করতেও দেব না। নে সবাই হাত তুলে দোয়া করি। না থাক, আমার মামু তখন আবার কান্নাকাটি করবে, বেচারা আমার মামু। কিরে ভাই, ওই গেও ভুট্টাকে ভার্সিটিতে দেখি না? কি ব্যাপার, তুই তার খোঁজ খবর নিচ্ছিস? তুই কি ওই গেও ভূতটাকে ভালোবেসে ফেললি নাকি? আর ইউ কিডিং মি? না, তেমন না। তেমনই তো মনে হচ্ছে। সো ফানি। হ্যাঁ গাইস, কি নিয়ে এত হাসাহাসি করছো? আর বলো না, থার্ড ইয়ারের একটা গেও ভূত ছিল না যে সবসময় আমাকে বিরক্ত করত? তাকে নাকি আমাদের সাকিব বাবু ভালোবেসে ফেলেছে। হোয়াট? কিভাবে এমন কিছু তোমার রুচিতে ধরলো সাকিব? আরে আমি একবারের জন্যও কি সেটা বলেছি নাকি? রিয়াদ সবসময় তুই 2 লাইন বেশি বুঝি। ও পিছনে ঘুরতো, অপদস্থ হতো, সবাই মজা নিতাম, কিন্তু এখন হার মজা নিতে পারি না, তাই বললাম। লিডারই তোমরা সবাই পরেও বটে। তা তো দেখতেই পাচ্ছি, তাই না? এমনভাবে একে অপরকে নিয়ে মজা নিতে থাকে। ঘোরাঘুরি, ক্লাস, ভার্সিটি, আড্ডা, এসবের মধ্য দিয়েই আরও 1 সপ্তাহ চলে গেল। সবাই বসে আছি। ভার্সিটির গেট দিয়ে একটা রেড কালারের গাড়ি প্রবেশ করলো। আমাদের ভার্সিটিতে কোনো স্টুডেন্ট গাড়ি নিয়ে আসবে? ইম্পসিবল। দামি বাইক নিয়ে ঢুকতে পারে, কিন্তু গাড়ি না। হয় কোনো শিক্ষক হবেন, অথবা কোনো অতিথি এসেছে। আমাদের ভার্সিটিতে আবার কেন অতিথি এলো বলতো? শুনিনি নাই তো যে কেউ আসবে। সেটাই তো, হয়তো কোনো পরিদর্শক হবে, তাতে আমাদের কি? কি আসলো বলো তো? গাড়ি দেখে বেশ দামি মনে হচ্ছে। আমাদের শিক্ষকদের কেউ হবে না, কোনো অতিথি হবে। কোনো স্টুডেন্ট যে হবে না এটা শিওর, মনে হচ্ছে কোনো অতিথি হবে। গাড়িটা ঠিক রিয়াদ ভাইরা যেখানে বসে আছে ওখানে গিয়ে থামলো। কে বলতো এখানে এমনভাবে গাড়ি দাঁড় করালো? আমিও তো বুঝতে পারছি না। অতিথি হলে তো অফিসের দিকে যেত, কিন্তু আমাদের এখানে কেন? সবার কৌতূহল বেড়ে চলেছে। হিরাপু গাড়ির উইন্ডোর গ্লাস খুলে মাথা বের করে সানগ্লাস মাথার উপরে তুলে বলল, হাই সিনিয়র, কেমন আছেন সবাই? আপনাদের অনেক মিস করছি, তাই ভার্সিটিতে এসেই আপনাদের সাথে দেখা করতে চলে এসেছি। ওদের সবাই একসাথে ভূত দেখার মতো তাকিয়ে আছে। ওদের এমন অবস্থা
যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজেদের সামলে নিয়ে বলল, নিশ্চিত কোনো কোটিপতির কাল্লা ছেলেকে অথবা কোনো সরকারি ট্রাকওয়ালাকে বিয়ে করেছে, না হলে তোমার মতো গেয়ে ভূতের কাছে এত দামি গাড়ি। আরে না, হয়তো বা ভাড়াই নিয়ে এসেছে। তাই না? ওয়েট, মজা দেখাচ্ছি। ইরাপু গাড়ি নিয়ে ওদের ভয় দেখাতে শুরু করলো। এমন মনে হচ্ছে ওদের উপর চাপিয়ে দেবে। ওদের সামনে এমনভাবে গাড়ি থামিয়েছে যে আর একটু হলেই ওদের উপর উঠে যেত। সব কয়টা বেশ ভয় পেয়ে গেছে। ইরা, এইসব তোমার কেমন ব্যবহার? তুমি এমন করছো কেন? না মানে একটু মজা করলাম, ইচ্ছে তো করছে গাড়ি চাপা দিয়ে পেট ফাটিয়ে নাড়ি ভুড়ি বের করে দিই। তুমি আমাদের সামনে থেকে গাড়ি সরাও, না হলে তোমার জন্য ভালো হবে না। ইরা পিছনে গাড়ি করতেই ওরা সবাই স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু পরক্ষণে আবার ভয় পেয়ে গেল, কারণ দ্রুত গতিতে গাড়ি ওদের দিকেই আসছে। ওরা উঠে দৌড় দিয়েছে। ইরা তো বাদবাকি সবাইকে ছেড়ে রিয়াদের পিছনে পড়েছে। রিয়াদ সামনে দৌড়াচ্ছে আর ইরা আপু পিছনে পিছনে গাড়ি নিয়ে যাচ্ছে। ভার্সিটির সকলেই এমন দৃশ্য দেখছে আর হাসাহাসি করছে। বেঁচে থাকতে চাইলে আর সুস্থ থাকতে চাইলে দৌড়া কুত্তা, তোর তো আজকে হচ্ছে। রিয়াদ ক্লাসের দিকে চলে যায়, কিন্তু ইরাপু ওনার গাড়ি একটা গাছের নিচে দাঁড় করিয়ে নেমে যায়। ইরাপু গাড়ি থেকে নামার পর সব ছেলে হা করে তার দিকেই তাকিয়ে আছে। দেখ, তোমরা যাকে গেও ভূত বলো, দেখো তাকে কত হট আর স্টাইলিশ। দেখ, ব্র্যান্ডের পোশাক পরে আছে। সব ছেলে কেমন ভাবে তাকিয়ে আছে। ভাড়াই নিয়ে এসেছে। ওর কাছে এত টাকা পয়সা কথা থেকে আসবে? রিয়াদকে পটানোর কৌশল মাত্র। যদি তাই হতো তবে এসে রিয়াদকে প্রপোজ করত। তার পুরনো অভ্যাস অনুযায়ী কিন্তু করেনি, কিন্তু তা না করে কুত্তার মতো দৌড়ানি দিল। আমি কেউ ভূত, তাই না? তোদের কারোর যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানোর। যাই বন্ধুদের কাছে। ইরাপু সিমিয়াপুদের ওখানে চলে যায়। দুই বান্ধবীদের দেখা হলে যা হয়, বান্দরের মতো লাফালাফি শুরু করেছে। বেশ অনেকদিন পর দেখা, বান্দরের মতো লাফালাফি তো করবেই, এটাই স্বাভাবিক। এখান থেকে অনার্স কমপ্লিট করে তবেই যাব। আর ওই শালা কুত্তার অবস্থা খারাপ করে ছাড়বো, একদিনও শান্তিতে থাকতে দেব না। ওই দেখ, প্রপোজ আসতে শুরু করেছে। নে বান্ধবী, এবার প্রেম কর। এবার তোর পিছনে উকিল, ডাক্তার, শিক্ষক, বিজনেসম্যানের ছেলে পিছনে পড়ে থাকবে। এমন ঢং করে আসার কি ছিল? এমনভাবেই আজকের পর থেকে ভার্সিটিতে আসবো। ওই শালা কুত্তার বাচ্চাকে জেলাস ফিল করবো না, ওই কুত্তার বাচ্চাকে লুচির মতো ভাজবো। বাপরে বাপ, এই মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে। সত্যি কি এটাই কারণ, না তোর ছোট ভাইয়ের টানে এখানে থাকবে? তুই তো আমার সাথে ভালোই আর কি করতে পারছিস। তোর যেটা ভালো মনে হচ্ছে ভাবতে থাক। হ্যাঁ, তোমার লজ্জার মাথা চোখে দেখে বুঝতেও পারছি না সোনা। আচ্ছা, সবশেষে কিনা একটা ছোট্ট ছেলের প্রেমে বললি? ও তো তোর হাঁটুর বয়সী। চুপ কর কুত্তি, মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসি। ক্লাস শেষ করে বাসায় যাওয়ার সময় ইরাপুকে দেখে বেশ অবাক হলাম। ওর পোশাক দেখে অবাক হলাম। ভাই, ওটা এরা আপু না? কত সুন্দর আর হট লাগছে, আমি তো ক্র্যাশ খেয়ে ফেললাম। মনে হচ্ছে আজকে ভার্সিটিতে এসেছে। মনে মনে বললাম, নিশ্চয়ই রিয়াদের জন্য এমনভাবে এসেছে। আমি নিশ্চিত এবার ওদের ভালোবাসা পূর্ণতা পাবে। রিয়াদ ভাইয়ার যেমন মেয়ে পছন্দ তেমনই হয়ে এসেছে। ওই গাড়ি তাহলে ইরাপুর। চল ভাই, এইসব আমাদের দেখাই হবে। দেখেই মনের খিদামিটা, তাছাড়া আমাদের আর কিছু করার নেই। ওই দেখ, তোর মামি ভাবি ডাকছে। আল্লাহ জানে কি বলবে। যাই শুনে আসি। তোরা তবে চলে যা। বন্ধুরা চলে গেল, আমি ওনার কাছে এলাম। বলো। আরে আপু যে, ওয়াও, অনেক সুন্দর, হেভি লাগছে। এইবার রিয়াদ ভাইয়া আপনার পিছনে পড়ে থাকবে। কেন, আমাকে পছন্দ হয়নি তোমার? অপছন্দের কি আছে আপু? বলেছি না যে আমাদের যোগ্যতার বাহিরে, তার থেকে দূরে দূরে থাকা উচিত। আপনি কত বড় লোক, তারপর সিনিয়র, আপনার পিছনে পড়লে লোকে হাসাহাসি করবে। তাই বুঝি? জি বলুন, কেমন আছেন? ভালো না। তুমি কেমন আছো বলো? আমার তো খারাপ থাকার প্রশ্নই আসে না। ভাবি বলো, কি বলবা? সময় থাকতে মানুষ হয়ে যাও। এই হারামি, আমি তোমার ভাবি হলাম কিভাবে? হলে মামি হব। এখনো হওনি, এখন মামি, ভাবি, চাচি, অনেক কিছুই। কিছু কি বলতে?
আর মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড আসেনি। হুম, সকালে বললো অসুস্থ, ডায়রিয়া হয়ে গেছে। গতকাল বললাম অত ভাজা পোড়া না খেতে, কিন্তু শুনলো না। না না, ঠিক হয়ে আছে। তাহলে তো ভাজা পোড়া নিয়ে দেখা করতে যেতে হয়। সিমি আপু মাথার উপর একটা কিল দিল। ভাই বাসায় যাই, অনেক কাজ আছে। বাসায় যেতে হবে, গোসল করতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে। শয়তান। ভাই চলে আসি ওখান থেকে। আরও কয়েকদিন গেল, রাতে আবারও ইরা আপু আমাদের সাথে লুডো খেলা শুরু করেছে ভার্সিটিতে। এইবার সত্যি মনে হচ্ছে ইরা কোনো বড় লোকের মেয়ে। প্রতিদিন আলাদা আলাদা পোশাক, কোনো নর্মাল পোশাক না, ব্র্যান্ডেড। আর গাড়ি নিয়ে প্রতিদিন এসেছে। যদি ভাড়াই হতো তবে এত লাখ টাকা খরচ হতো। আর এমন গাড়ি ভাড়া দিতে গেলে কত টাকা লাগতো বলো তো? তোকে ভালোবাসে, তোর পিছনে ঘুরঘুর করতো। যাকে প্রপোজ করে দে, লাইফ সেট হয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে। আমার মনে হয় না তোকে ফিরিয়ে দিবে। তুই প্রপোজ করলে ঠিক অ্যাকসেপ্ট করে নেবে। হয়তো প্রথমে পুরনো কথা ভেবে একটু রাগারাগি করবে, কিন্তু পরে ঠিক রাজি হয়ে যাবে। যা একটা গোলাপ ছিঁড়ে নিয়ে আয়। বলছিস? আমার তো ভয় হচ্ছে। প্রথম দিন যে তোরানি দিয়েছে, আর ছেলেগুলো কত খারাপ, কেমন পিছিয়ে পড়ে আছে। যা না হলে অন্য কেউ নিয়ে যাবে। একে একে রিয়াদ ভাইয়ের বাকি বন্ধুরা বলতে থাকে। রিয়াদ ভাই উৎসাহিত হয়ে একটা গোলাপ ফুল ছিঁড়ে ইরাপুদের ওখানে গিয়ে বলে, ইরা, তোমার সাথে কথা ছিল। মুরগি চলে এসেছে, শুনে দেখ কি বলে। বলেন ভাইয়া, কি বলবেন? ভাইয়া বলছো কেন? তুমি আমার নাম ধরেই রাখো। হ্যাঁ বলো। রিয়াদ ভাই ইরাপুর সামনে হাঁটু গেড়ে বসে ফুল এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি ইরা, রিয়েলি রিয়েলি লাভ ইউ। ডু ইউ লাভ মি? মামা, কোথায় তুমি? আমাদের এখানে আসো তো। আল্লাহ জানেন কি বলবে। বন্ধুদের ওখান থেকে উঠে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি কেউ একজন ইরাপুর সামনে হাঁটু গেড়ে বসে আছে। আর ইরাপু ওই ছেলের দিকেই তাকিয়ে আছে। ওখানে নাটক চলছে, তাই হয়তো মামি আমাকে দেখতে ডেকেছে। দ্রুত হেঁটে ওদের ওখানে গিয়ে দেখি, ওমা, এটা তো রিয়াদ ভাইয়া। এমনভাবে কতক্ষণ বসে থাকবো? এবার তো অ্যাকসেপ্ট করো। ধৈর্যের ফল মিষ্টি হয়। এত তাড়াহুড়ো করো কেন সিনিয়র? দেখা যাক কি হয়, তাদের ভালোবাসা পূর্ণতা পায় কিনা। ইরাপু কী করছে সেটা দেখার জন্য উৎসুক দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে। আশেপাশে অনেকজন জমা হয়েছে। রিয়াদ ভাইয়ের ক্লাসমেট এবং বন্ধুরাও আছে। আশেপাশে 10 থেকে 15 জন তো হবেই। এমনভাবে দাঁড়িয়ে থেকে সবার কৌতূহল বাড়াচ্ছে। রিয়াদ ভাইয়া উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে ইরাপুর দিকেই তাকিয়ে আছে। শুধু রিয়াদ ভাইয়া না, আমরা সবাই তাকিয়ে আছি। ইরা একবার হাত বাড়াচ্ছে আর আরেকবার কিছু ভেবে টেনে নিচ্ছে। অবশেষে ফুলটা নিল। ফুল নিয়ে এসে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা তুমি রাখো। আরে মেরি জান, এমন না তাকিয়ে থেকে ফুলটা ধরো। ফুল নিতে হবে না, মুখ মিষ্টি করো। আমার কাছে এসে আমার ঠোঁটের উপর ঠোঁট রেখে কিসতেই আচমকা এমন হতে আমার পায়ের নিচ থেকে মাটি নাই হয়ে গেছে। এমন কিছু হবে স্বপ্নেও ভাবিনি। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। আশেপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ যেন বিশ্বাস করতে পারছে না। আমাকে ছেড়ে দিয়ে রিয়াদ ভাইয়ার সামনে গিয়ে 2 গালে 4টা থাপ্পড় মেরে বলে, শালা জানোয়ার, তুই আমার সাথে কি কি করেছিস ভুলে গেছিস? কত অপমান, কত অপদস্থ করেছিস ভুলে গেছিস? কোন লজ্জায় তুই আমাকে প্রপোজ করতে এসেছিস? ভাগ্নে, তুমি ঠিক আছো তো? মামি, আমি কোথায়? আমি কি ঘুমিয়ে আছি? আমি কি কোনো স্বপ্ন দেখছি? আমার মাথা কেমন চক্কর দিচ্ছে। না মামা, তুমি ঠিকই দেখেছো, কিন্তু এরা সবার সামনে কিস দেবে বুঝিনি। এখন ঘর থেকে বেরিয়ে বাস্তবে ভিড়ো। তোমার পছন্দ করে বা ভালো লাগে জানি, কিন্তু এত দূর পর্যন্ত চলে যাবে বুঝতে পারিনি। দেখি রিয়াদ ভাই থাপ্পড় খেয়ে নিচে পড়ে আছে। ইরাপু ওর কলার চেপে উঠিয়ে আবার থাপ্পড় দিতে যাবে, তখন একজন এসে ইরাপুর হাত ধরে নিল। যথেষ্ট হয়েছে। তুমি তোমার লিমিটের মধ্যে থাকলে সেটা তোমার জন্য ভালো থাকবে। ইরাপু বাম হাত দিয়ে ওই মেয়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। খুব দরদ হচ্ছে তাই না? দাঁড়া, তোদের সব কয়টাকে এবার লাঠি দিয়ে পিটাবো। তখন তো সবাই আমার অবস্থান নিয়ে খুব হাসি তামাশা করেছিস। ইরাপু কোথাও যেতে লাগলো। সবাই ওর যাওয়ার দিকেই তাকিয়ে আছে। তার গাড়ির কাছে গিয়ে একটা হকি স্টিক বের করলো। স্টিক নিয়ে আসতেই রিয়াদ ভাইয়া দৌড় দিয়েছে।
জানে এখানে আর 1 মিনিট দাঁড়ালে ওর অবস্থা খারাপ হবে। ইরাপুও ওই মেয়ের দিকে এগিয়ে যেতে লাগলো, আর ওই মেয়ে ভয়ে পিছিয়ে যেতে শুরু করেছে। দেখো ভালো হচ্ছে না, কিন্তু আমাকে আর একটা মারলে তোমার জন্য সেটা মোটেও ভালো হবে না। কে কি করবি শুনি? আমাকে শাস্তি দেওয়ার মতো কেউ নেই। আর কেউ যদি আমাকে শাস্তি দিতে আসে তবে সে যেন বাসা থেকে শেষ বিদায় নিয়ে আসে। শালি, তোরা আমাকে নিয়ে অনেক উপহাস করেছিস। সিমি আপু ইরাপুর সামনে দাঁড়িয়ে বলল, থাক বান্ধবী, এই আপুকে কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু এই কুত্তার সুখ শান্তি বরবাদ করে রেখে দেয়। তোরে আমি কোনো বাধা দিব না, কিন্তু ওই মেয়েকে ছেড়ে দে। এটাও কম কিছু বলিনি। কুত্তা কামড় দিলে তুইও কি কুত্তাকে কামড় দিবি? তোর সাথে এগুলো মোটেও যায় না। লাঠি রেখে আয়, শর্ত। ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। এত সাধারণ মেয়ে নয়লা। বন্ধু, তোর কপালে প্রচুর দুঃখ আছে, সেটা বুঝতে পারছি। এই ইয়ারটা তোর ভালোভাবে যাবে না, বোঝা হয়ে গেছে। আমিও যাই। হয়তো ইরাপু ওই ছেলেকে জেলাস ফিল করাতে এমন করেছে, না হলে কোন দুঃখে আমার মতো ছেলেকে পছন্দ করবে। আমিও চলে আসি বন্ধুদের কাছে। এসে ওদের মধ্যখানে বসলাম। ওখানে গিয়ে তো নাটক দেখছিলাম। কেন, কি হয়েছিল? আরে আর বলিস না, রিয়াদ ভাইয়া ইরাপুকে প্রপোজ করেছিল, দিয়ে ইরাপু রেগে গুনে গুনে 4টা থাপ্পড় রিয়াদ ভাইয়ের গালে বসিয়ে দিয়েছে। শুধু তাই নয়, একটা মোটা লাঠি নিয়ে সেই দৌড়ানি দিয়েছে। ওখানে সবাই তো বেশ মজা নিল। এর আগে রিয়াদ ভাই কারো কাছে এত অপমানিত হয়েছে কিনা সন্দেহ। আগে বলিসনি কেন? ধুর, মিস হয়ে গেল। রিয়াদ ভাইয়ের রেপুটেশনের নানির খালি ঘর করে ছেড়ে দিল, কিন্তু রিয়াদ ভাইকে যেই বেটিগুলো পছন্দ করতো তারা রেগে এখন। আকাশ কোথায় রে? সে তো কবেই চলে গেছে। তুই লিপ কিস দিবি আমি ভাবতেও পারিনি। সবার সামনে কিস দিতে লজ্জা করলো না? আর লজ্জা? আমার সম্মান তো এই কুত্তার বাচ্চার জন্য অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আবার কিসের লজ্জা আর সম্মান যাবে? যদি না পালাতো তাহলে ওর আজকে হাত পা ভেঙে তবেই ছাড়তাম। আকাশ এখান থেকে গেল কেন? তো এখানে দেখতে কি করতো? সত্যি করে বলতো, তুই কি আকাশকে ভালোবেসে ফেলেছিস? বলিনি, এখানে আমার দামি জিনিস রেখে চলে গিয়েছিলাম। ওটার টানে তাড়াতাড়ি চলে এসেছি। তা বুঝলাম, কিন্তু আমার ভাগ্নে তো ভাববে হয়তো রিয়াদকে জেলাসি ফিল করাতে এমন করছিস। তোর কথা কোনোভাবে বিশ্বাস করবে না, দেখিনিস। আরে করবে করবে, সেদিনের বিষয় নিয়ে না জানি ওর পরিবার কি না কি ভাবছে। কি ভাববে? আমরা যা যা ভেবেছি তাই ভেবেছি। আকাশের মামা জানলে তো মনে কর মিনি হাজার করবে। আজকে আবার ভার্সিটিও আসেনি। হারামি সেদিন আমাকে কত কথা বলেছে। ওর চিন্তা ভাবনা মায়েরই। সেদিন আশেপাশে থাকলে তো মনে কর এতদিনে বেঁচে থাকতো না। বিয়ের আগে তুই আমাকে বিধবা করবি? কষ্ট পেলাম বান্ধবী। নাটক কম কর। যাই আমি আমার বাবুটার কাছে। কত কিউট বলতো, দেখলেই আদর করে দিতে ইচ্ছে করে। চরিত্রটা ভালো কর, হাঁটুর বয়সী ছেলের সাথে প্রেম করবে। ছ্যা ছ্যা, কি একটা অবস্থা। চুপ, ধুর, ক্লাসের সময় হয়ে এলো। আজকে আবার প্রথম ঘন্টায় ক্লাস রয়েছে। আজকের ক্লাস বাদ, আজকে কোনো ক্লাস হবে না। বারবার ওই কিস করার খেয়াল আসছে। ধুর, কী সব ভাবছি। এগুলো নিয়ে ভাবা বোকামি ছাড়া কিছুই না। কোথায় এগরতলা আর কোথায় খাটের তলা। সামনে তাকিয়ে দেখি ইরাপু আসছে। উনি এই সময় এইদিকে কি জন্য আসছে? এরা আপু এইদিকে আসছে কেন বুঝলাম না। কে জানি। ইরাপু আমাদের সামনে এসে বলল, আকাশ, তুমি আমার সাথে আসো। ওঠো ওঠো, এমনভাবে না তাকিয়ে থেকে উঠে আসো তো। ওনার কথা শুনে উঠে বললাম, কি বলবে আল্লাহ ভালো জানেন। ওনার কাছে গিয়ে বললাম, বলো। তুমি আমার সাথে এসো, চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। কোথায়? দেখা যাক কোথায় কোথায় যাই। আজকে তোমার ক্লাস করা লাগবে না। বলেই হাঁটতে লাগলো। না চাইতেও ওনার সাথে সাথে যেতে শুরু করেছি। কি যে হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওনার সাথে গাড়িতে গিয়ে বসলাম। দেখা যাক কোথায় যাই। ইরাপু মুচকি মুচকি হাসছে আর আমার দিকে তাকিয়ে থেকে থেকে দেখছে। মনের ভিতরে আমার কেমন যে করছে বুঝতে পারছি না, তবে ভয় করছে প্রচুর। কোন পাপের শাস্তি পাচ্ছি ভাই? এ তো বেরি বেরি ডেঞ্জারাস। আমার প্রাণটাকে যায় আর মান সম্মানের খিচুড়ি করে রেখে দিল। তোদের কথা শুনে প্রপোজ করতে গিয়েই এমন হলো। এখন শব্দ আমাদের, কিন্তু ওই পটলটাকে বুঝলাম না। তাকে সবার সামনে কিভাবে লিফট কিস দিল? আমি তো হতবাক হয়ে গেছি। সবাই জড়িয়ে ধরতে লজ্জাবোধ করে। এ তো আরও কয়েক ধাপ এগিয়ে লিফট কিস করলো। তবে মনে হচ্ছে তোর কপালে প্রচুর দুঃখ আছে। কেন?
ওর সামনে না পড়লেই হলো। আর বেশি বাড়াবাড়ি করলে আমিও ছেড়ে কথা বলবো না। গাড়ি একটা লেকের পাড়ে দাঁড় করালো। ইরাপু নামতেই আমিও নেমে পাশে দাঁড়ালাম। নিরিবিলি একটা জায়গা, জোড়া জোড়া ছাড়া সিঙ্গেল কাউকে দেখা যায় না। মানুষের প্রেম ভালোবাসা দেখতে ভালোই লাগছে। যেখানে এত কথা বলি, আজকে কেন যেন মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সত্যি অনেক ভয় করছে। বুকের ভেতরটা আজকে কেমন আলাদাই শব্দ করছে। এমনভাবে চুপ রয়েছো কেন? কেন যেন কথা বলতে ভয় হচ্ছে। আমার গলায় স্বর আটকে যাচ্ছে। কেন? ভয় পাওয়ার কোনো কারণ তো খুঁজে পাচ্ছি না। জানি না, তবে প্রচুর পরিমাণে ভয় কাজ করছে। এখানে কেন এলাম? সময় কাটাতে। তোমার অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে। আমার পাশে এসে দাঁড়ালো। আচ্ছা, তুমি যে আমাকে কিস করলে, তোমার লজ্জা করেনি? না তো। শোনো, এখানে আমি তোমার জন্য এসেছি, তোমার কারণে আবার ফিরে এসেছি। তুমি কি আমার লাইফ পার্টনার হবে? তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার সাথে আমার কিভাবে যাই বলো? আমি তো তোমার কোনো দিক থেকে পারফেক্ট না। তুমি সুন্দর, বড়লোকের কন্যা। তোমার কোম্পানির সামান্য কর্মচারী আমার বাবা। না বয়সের দিক থেকে পারফেক্ট, ধরা চলে কোনো দিক থেকেই পারফেক্ট না। তোমার সাথে যাবে কোনো বড় ফ্যামিলির ছেলে। পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, ওটা ভালোবেসে পারফেক্ট বানিয়ে নিতে হয়। বয়স, টাকা পয়সা ডাজন্ট ম্যাটার। কিন্তু আমার মুখের উপর আঙ্গুল রেখে আবারও বলল, কোনো কথা নেই, আমি তোমায় ভালোবাসি, তোমাকে আমার ভালোবাসতে হবে। আমি শুধু এটাই জানি। তোমার মনে হয় তুমি আমার সাথে থাকতে পারবে? তোমার ফ্যামিলি কিছু বলবে না? ওনারা তো কখনোই মেনে নেবেন না। কেন মেনে নেবেন ওনারা? ইরাপু ফোন বের করে কাকে যেন ফোন দিল। ভিডিও কল দিয়েছে। দেখলাম পাপা লেখা আছে। আমার পিছনে দাঁড়িয়ে কাঁধে থুতনি রাখলো। আমার কি যে ভয় করছে বলে বোঝাতে পারবো না। এই মেয়ে আমাকে পুরো ফাঁসিয়ে দিচ্ছে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। ফোন রিসিভ করতেই আমাকে দেখে বলল, ছেলেটা কে মামুনি? যার কথা বলেছিলাম এবং যারটা নিয়ে এখানে আবার এসেছি, বলছিল যে তোমরা মেনে নেবে কিনা, তাই লাইফ প্রুফ দেখিয়ে দিচ্ছি। ওকে, বেস্ট অফ লাক। অফিসে ব্যস্ত এবং এখন মিটিংয়ে যাব, তাই তোমার সাথে কথা বলতে পারছি না, দুঃখিত। বাই, লাভ ইউ। ফোন কেটে দিল। এ কেমন বাবা রে ভাই! যদিও আমার আব্বু এইরকম, কিন্তু আমার সম্পর্কে জেনে এত সহজে মেনে নিল, এমন দেখে তো আমারই মেনে নিতে কষ্ট হচ্ছে। আমার কাঁধ থেকে থুতনি সরিয়ে বলল, দেখো, কোনো সমস্যা নেই, আমি এমন কিছু করব না যেটা আমার পরিবারের পছন্দ হবে না। আমি জানি আমার পরিবার কিছু বলবে না, তাই তোমার প্রেমে পড়েছি। তুমি আমার যখন কাছে আসছো, তখন আমার হৃৎপিণ্ড থমকে যাচ্ছে। তুমি আমার কাছে এসো না তো, আমার কেমন কেমন লাগছে। কেমন লাগছে শুনি? আমার হাত ধরে টানতে টানতে লেকের পাড়ে নিয়ে দাঁড় করালো। এই রোদ্দুরে দাঁড়িয়ে থাকবা? চলো চলো, তাপ লাগে তো। এখানে গাছের ছায়া, তুমি এখানে এসে দাঁড়াও। রোদে দাঁড়িয়ে আছে আর বলে সূর্যের তাপ লাগছে। হুম, সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছে। কিছুক্ষণ ওখানে থেকে একটা পার্কে এলাম। ওখান থেকে পার্ক 15 কিলোমিটার দূরে। টাকা তার যাচ্ছে, আমার কি? আমার তো ঘোরা হচ্ছে। পার্কের টিকিট কেটে পার্কের ভিতরে এলাম। পাশাপাশি হাঁটছি। আমার হাত ধরে রেখেছে। এসে এক জায়গায় বসলাম। আজকে ঘোরাঘুরি করেই গেল। বিকেলে একটা টেবিলে বসে আছি। বসে বসে জুস খাচ্ছি। হিরাপু হাতের উপর থুতনি রেখে আমার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারায় বলছি কি হয়েছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। আমার প্রেমে পড়ার কারণ খুঁজতে খুঁজতে আমি হয়তো হারিয়ে যাব। আমি এমন কিছু না যে কেউ আমার প্রেমে পড়বে। সারাদিন ঘুরেও আমি তো সব কিছু বিশ্বাস করতে পারছি না। দাড়ি ছেড়ে একটু বড় বড় করে রাখবা, তাহলে তোমাকে দেখতে আরো হ্যান্ডসাম লাগবে। তোমার মামা যত বড় দাড়ি রেখেছে ওই রকম, এমনভাবে তোমাকে একদম বাচ্চা বাচ্চা দেখায়। হ্যাঁ, তাই নাকি? আমার তো এমনভাবেই ভালো লাগে। আর বয়স কত হলো যে দাড়ি রাখবো? আমি কি বড় করে রাখতে বলেছি? আমি বলেছি তোমার মামা যেমন ছোট ছোট করে রাখে তার মতো করে রাখতে। ওকে, গতকাল লাঙ্গল দিয়েছি, তাই এই রকম ক্লিন বড় হোক, তারপর দেখব কিভাবে রাখা যায়। মানুষ স্বাধীন থাকতে চাইলে ওর প্রেম করা উচিত নয়। আর প্রেম করে যে স্বাধীনতা চাই, সে বোকার স্বর্গে বাস করে। জুস খাওয়া শেষ করে বললাম, অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার বাসায় যাই। এত তাড়াতাড়ি? বিকেল তো হলো। ওই, মাথা ঠিক আছে? সকালে এসেছি, সকাল থেকে তোমার সাথে আছি।
তুমি রাতে বাসায় যেতে পারবে, এর আগে নয়। এটা কোনো কথা হলো? এটাই কথা। তোমাকে এত ফোন দিচ্ছে কে? আমার মামু। ওই শালির ছাওয়াল ছাড়া আর কি এমনভাবে ফোন দিবে? মনে হচ্ছে সিমি আপু বলে দিয়েছে, তাই শুরু করেছে ফোন দিতে। রিসিভ করে বললাম, হ্যালো ভাও। হারামির বাচ্চা, তোর ভাই না, আমি তোর মামা। কি শুনলাম ভাগলে, তুই আর মেয়ে পাসনি, ওই ডাইনির গলায় ঝুলে গেলি? তাহলে তো তোর কপাল পুড়লো। তোমার সাথে এমন সাংঘাতিক বিষয় নিয়ে এখন কথা বলবো না। তোমার ভাগ্নেকে সকাল থেকে গরু চড়ানোর মতো করে এখানে ওখানে চড়াচ্ছে। বাসায় যাবার কথা বললে বলে রাতে যেতে দিবে। ভাগ্নে, এইসবের মজা তুই এখনো বুঝবি না। কিছুদিন যাক, তারপর বুঝতে পারবি। ও কান্নাকাটি করিস না, ফ্রি ফ্রি ঘোরা, খাওয়া দাওয়া করে নে। পয়সা তো তোর যাচ্ছে না। জোহর হালার পুত ফোন কেটে দিয়ে ইরাপুর দিকে তাকালাম। আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার তো কেমন কেমন লাগছে। আজকে এত খাওয়া দাওয়া হয়েছে, কি বলবো। না, তুমি পারছো না। তোমাকে দিয়ে প্রেম হবে না। মনে হচ্ছে তোমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করতে হবে। প্রেম শিখিয়ে মাঝ রাস্তায় ছেড়ে না দিলেই হলো। আমার কথা শুনে শান্ত গলায় বলল, তোমাকে আমার এমন মনে হলো? মানুষ চেনা বড় কঠিন। কখন কি হয় বলা যায় বলো? কেউ পাওয়ার আগেও হারিয়ে যায়, আবার পাওয়ার পরেও হারিয়ে যায়। তুমি তো আমার ধরা ছোঁয়ার বাইরে। তোমার আমার মাঝে তফাৎ জানো, আসমান আর জমিন। তোমার সব কিছুই আছে, তাই এইসবের মিনিং সেভাবে বুঝবে না। এই ছেলেকে এটা বোঝানো বড় কঠিন। অপেক্ষা করো, তুমি ঠিক বুঝবে। আর বুঝলে শুধু আমাকে খুঁজবে। তোমার গার্লফ্রেন্ড নেই কেন? মামা আর সিমিয়াপুর মাঝে মধ্যে যে ঝগড়া দেখি আর মামার কান্নাকাটি দেখি, ওটা দেখে আমার শখ মিটে যায়। কিন্তু এখন আবার তুমি আমার গলায় ঝুলে গেলে। আমার তো ওইসবের কারণে আরও ভয় হচ্ছে। রাগ, অভিমান, কান্না, হাসি, ভুল বুঝাবুঝি, এইসব দিয়েই তো ভালোবাসা। তোমার আব্বু আম্মুর কখনো ঝগড়া হয় না? বুঝে গেছি। তুমি কি আমাকে মারবে? মারার মতো কাজ করলে গাছে উল্টো করে ঝুলিয়ে পাঞ্চিং ব্যাগে যেমনভাবে ঘুষি মারি সেভাবে ঘুষি দিব। আগে বোঝাবো, যদি না বোঝো তখন পেটাবো। না বাবা, তোমার মতো গুন্ডির সাথে তাহলে আমার জমবে না। তোমার সাথে আমার কোনোভাবেই হবে না। তোমার হাতের মাইর আমি খেতে পারবো না। আরে তোমাকে শুধু শুধু মারতে যাবো কেন? তোমার যে রাগ, দেখা গেল রাগ সামলাতে না পেরে আমাকে ধরে মারলে। আমি গেলাম বাই। আমি এসবের ভিতরে নেই, উঠেই দৌড় দিয়েছি। আরে বিতু, কিছু বলবো না, শোনো। তারপর গাড়ি ধরে চলে আসি। না বাবা, কোনোভাবেই না। মুখের থেকে হাত চলে বেশি এর। এই মেয়ের সাথে কোনোভাবেই প্রেম হবে না। এই তো আচ্ছা ঝামেলা হলো। বাচ্চা মানুষ, বাচ্চাদের মতো আচরণ। ম্যাচিওর হতে অনেক দেরি। আমিও বাসায় যাই। আজকে অনেক ভালো সময় কাটলো। প্রতিটি দিন যদি এমন যেত কতই না ভালো হতো। প্রতিদিন এমন কাটাতে চাইলে ওই পিচ্চির সঙ্গ চাই। ওর ভাঙা ভাঙা বাক্য আর বোকা বোকা প্রশ্নই ভালো লাগছে। ওই সব তো বাহানা মাত্র। ওনার সাথে থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছিলাম, তাই আরও চলে আসছি। বাসায় এসে গোসল করছি, আবার ওই কিসের কথা মনে পড়লো। দূর দূর, এটা কোনো কথা হলো? গোসল শেষ করে বিছানায় শুয়ে আছি। শান্তর ফোন এলো। রিসিভ করতে বললাম, বল। এই হারামি, তুই সকালে সব কিছু বলেছিস, কিন্তু ইরা আপুকে তোকে কিস দিয়েছিল ওটা বলিসনি কেন? না, আসলে কি বলতাম, লজ্জা করছিল তাই বলা হয়নি। সারাদিন ঘুরে পা ব্যথা করছে। আজকে আড্ডা দিতে যেতে পারবো না, আর বাইরে যেতে ভালো লাগে না। তোর কপাল মায়েরি, বড় লোক গার্লফ্রেন্ড পেয়ে গেলি। আমার তো কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। শান্তর সঙ্গে কথা বলে ফোন রেখে মামার সাথে কথা বললাম। সন্ধ্যায় বসে চা খাচ্ছি, তখন আশফি এসে পাশে বসলো, পপকর্ন খাচ্ছে। বনু, একা একা খাবি? আমার কথা শুনে গুনে গুনে 5টা দিল। তোর দিতে হবে না, তুই কিল। নাটক, আমি বেশি দিতে পারবো না। নিলে নাও, না হলে যাও। চা খাওয়া শেষ, তাই মগ রেখে জোর করে নিয়ে খেতে শুরু করেছি। শুরু করলো কান্না। আচ্ছা নে, আর নেব না। দিয়ে দিতেই চুপ হয়ে গেছে। কুত্তা, তোর হজম হবে না, দেখে নিস। তোর ডায়রিয়া হবে। যা সর তুই। উঠে রুমে চলে আসি। এসে আবারও শুয়ে পড়ি। তুই পারিস ও আছে, আমার ভাবে ভয় দেখানোর কি আছে? কি করব বলো? আকাশের এমন ভয় পাওয়া দেখলে মজা পাই। সারাদিন কেমন ভয় ভয় ছিল। এমন মনে হচ্ছে কেউ তাকে বাঘের খাঁচায় বাঘের সাথে বন্দি করে রেখেছে।
তুই বাঘের থেকে কম কোথায়? ছোট মানুষ ভয় দেখালে তোর থেকে দূরে দূরে থাকবে। আকাশ ছোট মানুষ? এতদিন বিয়ে হলে কয়েকটা বাচ্চার বাপ হতো, আর বলে ছোট মানুষ। ওরে তোর কোন দিক থেকে ছোট মানুষ মনে হচ্ছে? বয়সে তো ছোটই নাকি? ওকে ওকে, তুই তো তোরটা বুঝিস। আজকে লুডো খেলবি? আজকে একটু হাঁটাহাঁটি বেশি হয়ে যায়, যার ফলে পায়ে ব্যথা হয়ে গেছে। ভাগ্নেকে কি যেতে বলবো? তেল মালিশ করে দিবে? তখন কি শুধু পা মালিশ হবে রে পাগলি? কত কিছু হয়ে যাবে তার ঠিক নেই। দে পাঠিয়ে দে, পারলে পাঠিয়ে দে। ও ভয়েই আসবে না। ও যে জিনিস তোকে দেখাচ্ছে ভদ্র, আকাশ তোর মামার থেকে এক ধাপ এগিয়ে। এবার সুযোগ দিয়েই দেখ। আরে ফোন ধরছে না, আগামীকাল ভার্সিটিতে দেখাবো মজা। ও আগামীকাল তো ভার্সিটি ছুটি। অমনভাবে মারের ভয় দেখালে কোন ফোন ধরবে? তোর থেকে তো দূরে দূরে থাকবে। কি করিস? এই তো শুয়ে ফেসবুকে রিলস স্ক্রল করছে, এছাড়া আর কি করবো বল? এমনভাবে দুজনে কথা বলতে থাকে। রাতে খেলার সময় এই শয়তান, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? না আসলে বিকেলে তো কথা বলে এলাম, আমার কাছে তো কথা বলার মতো কিছুই নেই, তাই আর কি ফোন রিসিভ করিনি। কি বলবো, ভাষা খুঁজেই পাই না। তোমাকে তো আমি কি করব? গেম খেলা শেষ করে ফোন দিবা, রিসিভ করবা। যদি তা না করো তোমার কপালে দুঃখ আছে। ছোট মানুষ এমনভাবে ভয় দেখানোর কি আছে? ভাগ্নে, সিনিয়র মেয়ের সাথে প্রেম করার সমস্যা কি বুঝতে পারছিস? কথায় কথায় পিটানোর ভয় দেখাবে। তুমি চুপ থাকো। এমনভাবে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছ কেন? না তোমার ভাগ্নের বদলে তোমার মায়ের খাবার ইচ্ছা হয়েছে? থাক বান্ধবী, রাগিস না। ছোট মানুষ, দুধ খাইয়ে পেলে পুটে মানুষ করে নিস। মামা আর শান্ত শব্দ করে হাসতে শুরু করেছে, আর ইরাপু লজ্জায় একদম চুপ হয়ে গেছে। আমার হাসি পেলেও কোনো রকম সামলে নিয়ে মনে মনে বললাম, এদের একটু লজ্জা শরম নাই। তুই শুধু ভার্সিটিতে আসিস। আমি ভুল বলেছি? আমি তো শুধু বলেছি চুপ। তুই দেখি আমার থেকে নির্লজ্জ হয়ে গেছিস। একটু তো লজ্জা শরম কর। সেটাই তো, আমি তাহলে এখন কিছু বললাম না। আর তোমরা দুজন এমনভাবে দাঁত খেলাচ্ছ কেন? আর তুমি মনে হচ্ছে বেশি খুশি। কোথায় না তো, আমি আবার কখন কি করলাম? মহল একদম ঠান্ডা, কেউ কোনো শব্দ করছে না, চুপচাপ খেলে যাচ্ছে। এমনভাবে 2-3 গেল, ইরাপুর ফোন রিসিভ করিনি। জানি অনেক রেগে আছে। সিমি আপু ফোন দিয়ে বলেছিল ফোন রিসিভ করতে। আমার তো ভাবতে ভয় হচ্ছে ওই ডাইনির মুখের থেকে হাত বেশি চলে। না বাবা, এমন মেয়ের সাথে ভুলেও রিলেশনে যাওয়া যাবে না। প্রতিদিন মায়ের খেতে পারবো না। আর আমি এমন এমন কাজ করি যেগুলো মায়ের খাওয়ার কাজ। আমার তো ভাবতেই শরীর ব্যথা করছে। মামি ফোন দিয়েছে, ওনার ফোন দেখে রিসিভ করলাম। এই হারামের বাচ্চা, এটার ফোন রিসিভ করছো না কেন? ওই রকম ডেঞ্জারাস পার্সনের সাথে রিলেশন? না বাবা না, ওর হাতের মায়ের খেতে পারবো না, যদি অনেক মারে। বিয়ের পর বউয়ের হাতে মায়ের খেতে হবে, এটা নিশ্চিত থাকো। আরে সিনিয়র হাতে মার খেলে তাও নিজেকে সান্ত্বনা দিতে পারবা, বলতে পারবা যে সিনিয়র বউ শাসন করেছে। তো জুনিয়রদের থেকে মার খেলে তো লোকে জানাজানি হলে তো লজ্জায় পড়তে হবে। সত্যি বলছো? কিন্তু আমি এইসবের ভিতরে নেই। প্রয়োজন নেই সুস্থ শরীরকে অসুস্থ করার। এটা কোনো কথা হলো? আরে কিছু বলবে না যে, এমনিতেই রাগী, কিন্তু মনের দিক থেকে তো অনেক নরম। ওইসব রাগ শুধুই দেখায়। সত্যি তো? হ্যাঁ রে বাবা, 2 দিন ধরে ফোন ধরছো না দেখে সেন্টি খেয়ে একটু আগে কান্না করছিল। তোমার জন্য আবার এখানে ফিরে এলো আর তুমি এরকম করছো? এরাকে ফোন দাও। আচ্ছা। সিমি আপু ফোন কেটে দিল। আমি চুপচাপ বসে ভাবতে শুরু করলাম যে কি করব। যদিও সিমি আপু সত্যি কথাই বলেছে, যাই গিয়ে দেখা করে আসি। বাইরে এসে বললাম, আম্মু, আব্বুর বাইকের চাবি কোথায়? বাইক নষ্ট হয়ে আছে। ও, আবার রুমে এসে ইরাপুকে কল দিলাম। কল করতেই রিসিভ করলো। হ্যাঁ ও। তুমি আমার ফোন রিসিভ করোনি কেন? তোমাকে আমি কতবার ফোন দিয়েছি। না আসলে তোমার মায়ের ভয়ে। আচ্ছা, আর এমনভাবে ইগনোর করব না। কিন্তু কান্না করছে, আমি শুধু চুপচাপ শুনে যাচ্ছি। কিভাবে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। কান্না করতে করতে নাক টানছে। আলে আমার বাবু তালে, এমনভাবে কান্না করে না। আমাকে কান্না করানোর শাস্তি তোমাকে পেতেই হবে। মনে মনে বললাম, মানুষ প্রেম করে। আচ্ছা নিও, বেশি জোরে না মারলেই হলো। শোনো মেয়ে, তুমি রাগী, তোমার রাগ বেশি, তুমি ইমোশনাল বেশি। আমি তোমার ভালোবাসা দেখেছি, আমি তোমার ধৈর্য দেখেছি, আমি তোমার অপেক্ষা করা দেখেছি।
সব কিছু মিলিয়ে যদি দেখা যায় তাহলে আমি তোমার জন্য পারফেক্ট না। না মানে পারফেক্ট। তোমার বাসার ঠিকানা দাও। তোমার আজকে আমি কি করব আমি নিজেও জানি না। না থাক, বাসার সবার সামনে তোমার হাতের মায়ের খাওয়ার শখ নেই। তুমি আমাদের বাসায় আসো, এখানে তোমাকে পিটালে কেউ দেখবে না। সত্যি মারবা না অন্য কিছু করবা? আমার তো মনে হচ্ছে অন্য কিছুই হবে। শয়তান কুত্তা, তেমন কিছুই হবে না, আমি তোমাকে পেটাবো। সত্যি আসবো? না থাক, প্রয়োজন নেই। আগামীকাল ভার্সিটিতে তোমাকে আমি পেটাবো। এই 2 দিনের সমস্ত রাগ আগামীকাল উঠাবো। আগামীকাল আমি ভার্সিটি যাব না, তোমার মারের ভয়ে যাব না। তুমি কি ভেবেছো আমি তোমার বাসার ঠিকানা পাবো না? তোমার আব্বুকে ফোন দিলে সব কাজ রেখে আমাকে খুশি খুশি তোমাদের বাসায় নিয়ে যাবে। এতটা অস্থির হয়ে উঠবে যে কি থেকে কি করবে বুঝতে পারবে না। তুমি কি আমার থেকে পালিয়ে বাঁচতে পারবে ভেবেছো? আচ্ছা ঠিক আছে, আগামীকাল ভার্সিটি যাব। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পরের দিন ভার্সিটিতে বন্ধুদের সাথে বসে কথা বলছি, তখন ইরাপু আমাদের সামনে গাড়ি দাঁড় করালো। আজকে মনে হচ্ছে আমার পিঠের অবস্থা খারাপ হবে। নেমে আমাদের সামনে আসে। ওঠো, উঠে আমার সাথে এসো। কিছু না বলে চুপচাপ উঠে ওনার কাছে গিয়ে বললাম, আজকেও ক্লাস বাদ চলে যাবে? আমাকে চোখ দেখাতেই মুখে তালা ঝুলিয়ে দিলাম। চুপচাপ গিয়ে গাড়িতে বসেছি। ডাইনি উঠে কান টেনে ধরে বলল, এখন তোমার কি হবে? আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর রাগিয়ে কাজ নেই, চুপচাপ থাকাই শ্রেয়। আমার দিকে রেগে তাকিয়ে আছে। কান ছিঁড়ে যাবে তো। কান ছেড়ে গাড়ি চালাতে শুরু করেছে। আবার কোথায় যাব? রাজশাহী। এমনভাবে, এই না না, এটা ঠিক না, ও আমি যেতে পারবো না। পারলে গাড়ি থেকে নেমে যাও। কিন্তু রাজশাহী কেন? ওখানে গিয়ে কি হবে? কোন কাজে যাব? চুপচাপ বসে থাকতে পারো না? আল্লাহ, ভাগ্যে তুমি এটা কি দিলা? এমন কিছু কি তোমার কাছে আমি চেয়েছিলাম নাকি? দিলা তো দিলা, একেবারে ডেঞ্জারাস জিনিস দিলা। আমার মতো ইনোসেন্ট ছেলের সাথে কেন এমন করলাম আবুদ? কি এত ভাবছো? আরে মেরি জান, মিথ্যে বললাম। গ্রামে আমার এক কাজিন থাকে, তার কাছে যাব একটা কাজে। ভাবলাম একা একা না গিয়ে তোমাকে সাথে নিয়ে যাই। আগে বললেই তো হয়। না হলে কি তোমার সাথে মজা নিতে পারতাম নাকি? রাস্তা কেমন হয়ে আছে আল্লাহ ভালো জানেন। একবার গেছিলাম তখন তো প্রচুর কাদা ছিল। এখন পাকা রাস্তা হয়েছে। তুমি কিভাবে জানলে? বেশ কিছুদিন আগে বন্ধুরা মিলে গিয়েছিলাম। তারপর কথা বলতে বলতে চলে আসি গ্রামে। তারপর ওখানের কাজ শেষ করে ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে বেশ অনেকগুলো ছবি তোলা হলো। সুন্দর দেখে একটা পিক ডিপিতে দিতে হবে। ওখান থেকে চলে আসি। বেশ মজা করে হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 30 বাজে। ওই, তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমার বাসায়। আর যদি যেতে চাও তাহলে নেমে যেতে পারো। আচ্ছা চলো, কি আর বলবো। তারপর 20 মিনিট পরে বাসায় চলে আসি। গাড়ি গ্যারেজে রাখলো। ইরা নেমে গেল এবং আমিও নেমে বাসার ভিতরে আসি। আসার সময় খাবার নিয়ে এসেছে। এই মেয়ে কী যে করতে চাইছে। এত বছর ধরে বাইরের খাবার খাই, এত বাইরের খাবার খাওয়া উচিত না। ওই, আমি বাসায় চলে গেলাম। তুমি শুধু এক পায়ে গিয়ে দেখো, ভেঙে রেখে দেবো। আমি এখানে থেকে করব কি? তুমি সত্যি একটা পাগল। এমনভাবে থাকলে লোকে কি বলবে? যা হবার সেদিন রাতেই তো হয়ে গেছে। না জানি সেদিন থেকে কি কি ভাবছে তোমার ফ্যামিলি আর বাকি সবাই। কি যে ভাবে, যে যা ভাবছে ভাবুক, ওইসব কখনো কান দিও না। তুমি আমি যতক্ষণ ঠিক ততক্ষণ কিছু না, বুঝছো? তা একটা কথা বলেছ, লোকে কত কিছু বলবে, তাদের কান দিয়ে লাভ আছে। কিন্তু আমি এখন তো অনেক কিছুই করব। ইরা আপু আমার দিকে তাকিয়ে আছে। আমি ওনার দিকে এগিয়ে যাচ্ছি। ওনার সামনে এসে দাঁড়িয়ে বললাম, সেদিন তুমি কিস দিয়েছিলে, এখন আমি দেব। চোখ বন্ধ করে মুখ এগিয়ে নিতে গালের উপর ঠাস করে বসিয়ে দিয়েছে। চোখ খুলে দেখি থাপ্পড় দিয়ে রুমের দিকে যাচ্ছে। আর থাপ্পড় না খেতে চাইলে নিজেকে সামনে রাখো, না হলে এমন মার মারবো যে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না। সেদিন অনেক এক্সাইটেড হয়ে কিস দিয়ে দিয়েছিলাম। আর সিমি, সত্যি বলছি তুমি অনেক বড় শয়তান। শুধু দেখাও ভদ্র, কিন্তু তুমি মোটেও ভদ্র না, লুচু কোথাকার। দৌড় দিয়ে পেছন থেকে ধরতে গিয়েও দাঁড়িয়ে গেলাম। যাও যাও রুমে। শয়তান, আমি তো একটা খুশি রেডি করছিলাম। তাই দাঁড়িয়ে গেছি। পিছনে ঘুরে সোফায় বসে পড়ি। সোফায় শুয়ে শুয়ে ফোন টিপছি। বেশ কয়েক মিনিট পরে ইরা বেরিয়ে আসে। হা করে ওর দিকে তাকিয়ে আছি। এত সুন্দর লাগছে বলার মতো না। মন চাইছে গিয়ে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কিস দিই। না থাক, তখন আবার মায়ের খেতে হবে। একটা কিসের বদলে একটা থাপ্পড়, না লস হবে না। এমনভাবে তাকিয়ে থেকো না, আমার অনেক লজ্জা করে। ওই,
এমনভাবে তাকিয়ে আছো কেন? তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ। আমার চোখ সরতেই চাইছে না। এখানে আমার কি করার আছে? উঠে সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা একটু তার সামনে হেলিয়ে বললাম, আপনার এই গোলাম আপনার চরণের দাস হয়ে সারা জীবন থাকতে রাজি। আপনি কি আপনার পায়ের নিচে ঠাঁই দেবেন? আমি আপনার দিকে সারা জীবন এমনভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে চাই। ইস, কি যে বলো না, তুমি তো সারা জীবন আমার বুকে থাকবা। তোমার স্থান আমার বুকে, পায়ের নিচে নয়। কাঁধে হাত রেখে মুখে ফু দিতে দিতে বললাম, তুমি এত সুন্দরী কেন? মন চাই এমনভাবেই তাকিয়ে থাকি। ইস, এমনভাবে বলো না, অনেক লজ্জা করে। কপালে একটা চুমু দিয়ে ছেড়ে বললাম, তোমার দিকে তাকিয়ে থেকে পেট ভরবে না, এখন খেয়ে পেট ভরাতে হবে। অনেক খিদে পেয়েছে। গালের উপরের চুলগুলো কানের পাশে গুজে বললাম, তোমার দিকে তাকিয়ে থাকলে আমার মনও ভরবে না। তোমার দিকে চেয়ে থাকার তৃষ্ণা মনে হয় না কখনো মিটবে। লজ্জায় লাল হয়ে গেছে, গাল আর নাকের ডগা লাল হয়ে গিয়েছে। কোমর ধরে ফেলে দেওয়ার মতো করে ধরে বললাম, এত লজ্জা পাওয়ার কি আছে? এত লজ্জা পাওয়ার তো কিছু দেখি না। আমি ভয় পাচ্ছিলাম এবং চুপ করে থাকছিলাম, কিন্তু তোমার সহ্য হচ্ছিল না। তাহলে এখন এমনভাবে লজ্জা পাও কেন? লজ্জা মেয়েদের অলংকার। লজ্জা পাওয়ার মতো কাজ এবং কথা বললে তো লজ্জা পাবোই, তাই না? তাই দাঁড় করিয়ে বললাম, নেন এবার খেয়ে নেন। অনেক হয়েছে রোমাঞ্চ। মনে মনে বললাম, এখান থেকে না গেলে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে। শয়তান সেই কবে থেকে খোঁচা দিচ্ছে। এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না, না হলে অঘটন ঘটতে বেশি সময় লাগবে না। আর যদি ইরা আপু রেসপন্স করে বা হর্নি হয়ে যায়, তাহলে বিয়ের আগেই বাসর হয়ে যাবে, যা আমি কোনোভাবেই চাই না। হুম, আমাকে খাইয়ে দিতে হবে। ওকে, আর কিছু কি বলতে হবে? না, খাবার খেয়ে এখান থেকে বিদায় নাও। তুমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবে না। তুমি এখানে থাকলেই সমস্যা। ছোটোখাটো সমস্যা না, বিগ সমস্যা। তাই 2টা প্লেট নিয়ে এসে প্যাকেট থেকে খাবার বাড়লো। পাশাপাশি 2টা চেয়ারে বসলাম। খাইয়ে দিয়ে নিজে খেতে যাব, তখন ইরাপু আমাকে খাইয়ে দিতে শুরু করলো। আমি তো আঙ্গুলে কামড় দিচ্ছি। ব্যথা করে না বুঝি? এমনভাবে আঙুলে কামড় দাও কেন? না আসলে ওই আর কি। আর কামড় দিলাম না। এমনভাবে খাওয়া শেষ করে বললাম, এবার আমি এখান থেকে ভাগি। এখানে থাকা মোটেও ঠিক হবে না। হুম, আমিও তোমাকে এখানে রাখবো না। তুমি থাকলেই প্রবলেম। জি। তারপর কিছু দূরে আসতেই পিছন থেকে এসে জড়িয়ে ধরেছে। ওর এমনভাবে জড়িয়ে ধরাতে শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। মনে হচ্ছে সব কিছু থমকে গেছে। পিঠে মাথা রেখে আছে। দুজনে চুপচাপ দাঁড়িয়ে, কেউ কোনো কথা বলছি না। হাত ছাড়িয়ে ঘুরে দেখি লজ্জায় মাথা নিচু করে রেখেছে। থুতনি ধরে দেখি লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে, আর ঠোঁট দুটো কাঁপছে। আমাকে অনেক আকর্ষণ করছে। এমন অবস্থা দেখে আমিও ঘরের মধ্যে চলে যাচ্ছি। নিজেকে কন্ট্রোল করে বললাম, কিছু কি হয়েছে? কিছু বলছে না, চুপ করে রয়েছে। আই নিড ইউ। পড়েছি মুসিবতে। আমি চাচ্ছি তাড়াতাড়ি এখান থেকে ভাগতে, কিন্তু এ দেখি আরও কাছে আসছে। কিন্তু ইয়ার, এখন তো আমার কথা শুনে আমার কাছে এসে শার্ট খামচে ধরলো। গুষ্টি মেরেছে। ও যা হবে দেখা যাবে। মাথার পিছনে হাত দিয়ে মুখ উঁচু করে 4 ঠোঁট এক করে দিলাম। এরাপো তো পাগলের মতো কিস করে যাচ্ছে। কয়েক মিনিট পর ছেড়ে দিলাম। ক্ষুধার্ত হাইনাদের মতো করে আমার দিকে তাকিয়ে আছে। আমার কাছে এসে আমার মাথার পিছনে হাত রেখে আবারও কিস। ঠেলতে ঠেলতে দেওয়ালের সাথে চেপে ধরে এক পা কোমর পর্যন্ত তুলে দিয়েছে। এবার মনে হচ্ছে স্টপ হওয়া উচিত। এর থেকে আর এখনো যাবে না। দূরে সরতে যাব, তখন 2 হাত দিয়ে গলা চেপে ধরে ওর কাছে নিয়ে গেল। কিস করতে আসলে মাথা সরিয়ে বললাম, এর থেকে আর এগোনো উচিত নয়। তুমি কিভাবে এখান থেকে যাও দেখি? বিয়ের আগে আম্মু হবার ইচ্ছা জেগেছে। এতক্ষণ তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ তোমার কি হলো শুনি? জানি না, আমি শুধু এটুকু জানি, এই মুহূর্তে আমার তোমাকে চাই, না হলে আমি মরেই যাব। মনে মনে বললাম, এই রে গুষ্টি মেরেছে। নো নো, আর না। আমাকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে শার্টের বোতাম খুলতে শুরু করেছে। এত পাগল হলো কেন? কিছু কি খেয়েছে? কিন্তু খাবেটা কি? যেমনভাবে হোক এটাকে থামাতে হবে। তাই জোরে দিলাম থাপ্পড়। কিন্তু ও কি, আরও তো পাগল হয়ে যাচ্ছে। আবার আমার উপর এসে পড়েছে। আরে ছাড়ো না, কি করছো? আমাকে টানতে টানতে ওর রুমে নিয়ে এসে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। অসহায়ের মতো ওর দিকে শুধু তাকিয়ে আছি।
ডেঞ্জারাস, অনেক ডেঞ্জারাস। আমার উপর পড়তে গেলে সরে গিয়ে তাড়াতাড়ি উঠে গেছি। দরজার কাছে আসতে দেখি লক করা, ডিজিটাল লক। আর নিজেকে ধরে রাখলাম না, পিছনে ঘুরতে দেখি পিছনে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে কোমরে হাত রেখে আমার সাথে চেপে ধরে বললাম, সুন্দর জিনিস সবসময় ডেঞ্জারাস হয়। কিছু বলছে না, শুধু আমার দিকেই তাকিয়ে আছে। চোখে খিদে, তবে এ খিদে পেটের না, মনের এবং দেহের। আমার কাছে এসে কিস করতে শুরু করেছে। এবার বাধা দিলাম না, আমিও রেসপন্স করছি। ছেড়ে দিয়ে বলল, তুমি চলে যাও। কেন? এতক্ষণ তো খুব পাগলামি করছিলে, মনে হচ্ছিল আমাকে কাছে চিবিয়ে খেয়ে ফেলবে। নিজেকে কোনো রকম সামলে নিয়েছি। তুমি আর একটু থাকলে দেখা গেছে আবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো। তাই বলছি, তাড়াতাড়ি চলে যাও। ডোর লক করে রেখে বলো চলে যেতে। এ কেমনই আর কি। তাড়াতাড়ি ডোর খুলো। ইরাপু গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে দিল। আমিও দেরি না করে বের হয়ে দৌড়। তারপর ইরাপুদের বাসা থেকে চলে আসি। ওখানে কোনো গার্ড ছিল না, তাই ওদের আর বাঁকা চোখে তাকানো দেখতে হলো না। বাসায় এসে গোসল করে নিয়ে এসে শুয়ে পড়ি। মাথার ভিতর তখন থেকে ওই সবই ঘুরছে। না, রেজিস্ট করা ঠিক হয়নি। দূর দূর, রেসপন্স করলে ভালোভাবে করতে হতো। আফসোস হচ্ছে। খাবি কখন? না, বাইরে থেকে খেয়ে এসেছি। আম্মা চলে গেল শুয়ে থাকতে থাকতে। আর আজকের সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। এখন কি তোর এইসব কিছু বেশি বেশি হয়ে যাচ্ছে না? নিজেকে সামলে নে বান্ধবী। আকাশ ছোট হয়ে বুঝতে পারছে ওসব ঠিক না, তাই দূরে দূরে থাকতে চাইছিল। তুই দামড়ি বুঝছিস না, সবসময় চিপকে থাকার চেষ্টা করছিস। বুঝি যৌবন সামলাতে না পারলে বিয়ে করে নে, তাহলে তো কোনো সমস্যা হবে না। আমিও তাই ভাবছি, কখন কি আকাম হয়ে যাবে বুঝতেই পারবো না। কুত্তি, তোর বাসায় আর কেউ নেই, তাই এইসব সাহস প্ল্যান লজ্জায় পাচ্ছিস না। ফ্যামিলির সাথে থাকলে কখনোই এমন হতো না। এটা সত্য কথা, আব্বুর সাথে কথা বলতে হবে। বলো মামুনি, এই সময় তো কখনো কল দাও না। তুমি আকাশের আব্বুর সাথে আমাদের বিষয়ে কথা বলো। তুমি কি শিওর ওই ছেলেকেই বিয়ে করবে? আমি কিন্তু পরে কোনো অভিযোগ শুনতে পারবো না। এটা একদিন বা দুদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। তাই ভেবেচিন্তে উত্তর দাও। আমি ভেবে চিন্তেই তোমাকে বলছি, তুমি ওর আব্বুর সাথে কথা বলো। আজকে তুমি কথা বলো এবং এখানে আগামীকাল বা পরশু আসো। ওকে, তোমাকে আবারও বলছি, তুমি ভেবেচিন্তে উত্তর দাও। আমার একই উত্তর, বিয়ের আগেই নানু হতে না চাইলে বিয়ের ব্যবস্থা করো। কুল কুল, এত হাইপার হচ্ছ কেন মামুনি? আমি এখনই কথা বলছি। এই তো গুড, ফোন রাখলাম। আর যা বললাম। আমরা আগামীকাল আসবো। তোমার থেকে যা শুনলাম আর দেরি করা যাবে না, অনুষ্ঠান পরে হবে। আগামীকাল বিয়ে পড়িয়ে রেখে দিব। বেস্ট ফাদার, তোমার মতো পিতা আর কজন পায় বলো। বাই, তুমি এখনই কথা বলো। ইরা ফোন কেটে বাসা থেকে সোফায় শুয়ে টিভি দেখতে থাকে। ওইদিকে চুপচাপ বসে আছি। আব্বুর ফোন এলো, রিসিভ করতেই বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর সান না বলে বিআই সাহেব বলেন মশাই। জি স্যার, কিছুই বুঝলাম না। আপনার ছেলেকে আমার জামাই বানাতে চাই। আপনার ছেলেকে আমার পছন্দ হয়েছে। শুনে খুশি হলাম, কিন্তু স্যার ইরা মামুনি ছোট, তাই হয়তো ভবিষ্যৎ না ভেবেই আপনাকে এইসব বলেছে। আমরা আপনাদের যোগ্য মনে করছি না। আমার ছেলে আপনার মেয়ের যোগ্য না। কেন নিজেকে ছোট মনে করছেন? আর আমার মেয়ে বুঝে শুনে আমাকে বলেছে। আর যদি ছোট হতো তাহলে কি এত কিছুর দায়িত্ব দিয়ে এখানে থাকতে পারতাম? পরে কোনো সমস্যা হবে না তো স্যার? সমস্যা ছাড়া কিছুই নেই, তবে সমস্যা থাকলে সমাধানও রয়েছে। আমি চাই আগামীকাল এসে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা করিয়ে রাখতে। পরে অনুষ্ঠান হবে আমার ওই বাসাতেই অনুষ্ঠান হবে ধুমধামের সাথে, কারণ আমার সব রিলেটিভ ওইদিকে। অনেক ফাস্ট হয়ে যাচ্ছে না স্যার? আমার ছেলের বয়স কত হলো? ছেলে মেয়ের বিয়ের আগেই কি দাদু হবার শখ রয়েছে নাকি মশাই? বুঝে গেছি, আমার ছেলে দেখি আমার থেকে বেশি ফাস্ট। দেখতে হবে না কার ছেলে। আপনারা তবে আগামীকাল আসুন। জি বাই। চুপচাপ বসে আছি। আব্বুর ফোন এলো, রিসিভ করতেই বলল, তুই দেখি বাবার থেকে আগে আগে হাসটিস। কি ছিল আমি যখন ওই মেয়ে তোকে তার বাসায় রেখে দেয়, তখন থেকেই আমার সন্দেহ হয়। এমন হিয়ালি না করে বলো, কি হয়েছে? তোর হবু শ্বশুর ফোন দিয়ে বলল আগামীকাল এসে তোদের বিয়ে পড়িয়ে রাখবে। বাহ বেটা বাহ, তুই যে আমাকে ছাড়িয়ে যাবি ভাবতেও পারিনি। তোর ছোট মামা যদি শোনে তার আগে তোর বিয়ে,
তাহলে তো হাত পা ছেড়ে কান্না করবে। তুমি নানাকে বলে বিয়েটা দিয়ে দাও, দিলেই তো পারো। নানা তোমার কথা শুনবে, মামি তো দেখাই আছে। কি বলিস? এতদিন এই কথা শুনি নাই তো। শালাকে ব্ল্যাকমেল করার টপিক পেয়েছি। মোটেও না, তখন মামা আমাকে ধরে পেটাবে। তুমি তাদের বিয়ে দিয়ে দাও। আমি কেন এমন করব? এখানে আমার কি লাভ? ওই শালা আমাকে অনেক জ্বালিয়েছে। ওরা এত সহজে ছেড়ে দিলে চলে? দাঁড়া, ফোন দিয়ে তোদের বিয়ের কথা বলি। আব্বু ফোন কেটে দিল। কি একটা অবস্থা! বেশ কিছুক্ষণ পরে মামার ফোন এলো। রিসিভ করলাম ভয়ে ভয়ে। হ্যাঁ বলো। তোর বাপ একটা কুত্তা, তুই তার বাচ্চা। সত্যি তুই কুত্তার বাচ্চা। আমি তো তোমাদের ভালোর জন্যই বলেছি যেন তোমাদের বিয়েটা দিয়ে দেই। আর আব্বু বললে তোমার ফাদার, আমার নানা ঠিক রাজি হয়ে যাবে। আমি তোমার আগে বিয়ে করে নিচ্ছি, এটা খারাপ দেখায় না? আমার কষ্ট আর বাড়াস না ভাগ্নে। তোর কথা শুনে আমার হার্ট অ্যাটাক হতে হতে হলো না। তুই আমার আগে বিয়ে করে নিবি ভাগ্নে? তুই আমার আগে বিয়ে করবি? তোর লজ্জা করছে না? তুমি বুড়ো হয়ে বিয়ে করবা বলে আমাকেও করতে হবে নাকি? এতে তোমার লজ্জা হওয়া উচিত। আমি তোমার ভাগ্নে হয়েও তোমার আগে বিয়ে করব, এর জন্য লজ্জায় এক বালতি পানিতে ডুবে মরা উচিত। এই নোংরামি মনে থাকবে ভাগ্নে। নাটক। আর বিয়ের বিষয়টা আমিও জানতাম না। আব্বু ফোন দিয়ে বলল, এত তাড়াতাড়ি বিয়ে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলো কেন কিছুই বুঝতে পারছি না। বিয়ে করে নে, আমি জানি তুই আমার থেকে এক ধাপ এগিয়ে। দেখা গেল বিয়ে হবার আগেই তোর ছেলে মেয়ে আমার গলা ধরে দাদু দাদু শুরু করে দিয়েছে। এইসব ভেবে আরও হয়তো বিয়েটা দিয়ে রাখছে। আর এরা যে মেয়ে। জোর কি যে বলো না। বাই, থাকো, ফোন রাখলাম। আর তুমি বসে বসে কান্না করো। ফোন কেটে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, ভালো রে ভালো, আর নিজেকে সামলে রাখা লাগবে না। ইরাপুকে ফোন দিলাম, রিসিভ করতে বললাম, এত তাড়াতাড়ি বিয়ে? আসো, সন্ধ্যায় দেখা করো। কেন? দুপুরে এলাম, আবার সন্ধ্যায় দেখা করব কেন? কি কাজ কও? আমার ইচ্ছে হয়েছে তাই তুমি দেখা করবে। দেখা করবে কিনা বলো? না থাক, আগামীকাল মার্কেট করা যাবে। ও এই ব্যাপার। একটু কথা বলে ফোন রেখে দিই। সন্ধ্যায় বসে আছি, তখন শান্তকে বিয়ের বিষয়ে বললাম। বাহ, প্রেম শুরু হতেই হতেই পূর্ণতা পেয়ে যাবে এমন ভাগ্য কজনের আছে? গুড দাওয়াত কি পাবো না বলছিস? বললো যে শুধু বিয়ে পড়িয়ে রেখে দেবে। তবে তুই আমার বন্ধু না, আমার সাথে অবশ্যই থাকবি। তুই আমার আগে বিয়ে করে নিবি? তোর রিলেশন শুরু হতে হতে পূর্ণতা পেয়ে গেল, আর আমাদের এই 2 বছর রিলেশন কিন্তু এখনো বাসায় বলতে পারলাম না। পূর্ণতা তো অনেক দূরের কথা। কান্নাকাটি করিস না, একদিন না একদিন বিয়ে হবে। তুই বিয়ে করে নিবি এটা আমার সহ্য হচ্ছে না। কেন তুই আমার আগে বিয়ে করবি? যা সর তুই, আগামীকাল তোর দাওয়াত রইল, দু মুঠো ভাত খেয়ে যাস। আড্ডা দিয়ে চলে আসি বাসায়। বাসা আসতেই আম্মু কেমন করে যেন তাকাচ্ছে। কি হয়েছে? এমনভাবে দেখো কেন? ইচ্ছে করলো তাই, কি বলবো ভাষাহীন। ও আচ্ছা। আবু সোফায় বসে মিটিমিটি হাসছে। রুমে চলে আসি, আসবি পিছনে পিছনে হাজির। তুই কি বলবি? ভাবির পিক কোথায়? আজকের তোলা পিক বের করে ছোট বোনকে দিলাম। পিক দেখে বলল, ওয়াও, কত সুন্দর, কত কিউট। আমি এটা বুঝলাম না, এত সুন্দর মেয়ে তোর মতো কুত্তাকে কিভাবে পছন্দ করলো? নিশ্চয়ই তুই জাদুটোনা করেছিস। তোকে তো আমি ফোন নিয়ে বাইরে দৌড় দিয়েছে। যেতে যেতে বলল আম্মুকে দেখিয়ে নিয়ে আসছি। গিয়ে আম্মুকে দেখিয়ে বলে, এই কুত্তাকে এমন মেয়ে কিভাবে পছন্দ করলো বুঝলাম না। নিশ্চয়ই তোমার ছেলে এই মেয়ের উপর জাদুটোনা করেছে। ছবির থেকে বাস্তবে অনেক সুন্দর। নিজে থেকে প্রস্তাব রাখলো, কিভাবে বারণ করি? এমন সুযোগ কি ছাড়ে? কিভাবে কি কিছুই তো বুঝি না। সত্যি আগামীকাল বিয়ে? তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? বাসায় গিয়ে বলবো, তাই ফোন দিয়ে আর কিছু বলিনি। টেনশন করিও না, তোমার বাবা বাসায় জানিয়ে দিয়েছি, ওরা আগামীকাল চলে আসবে। বুঝলাম, অনুষ্ঠান তো নেই তাই সমস্যা হবে না। মেয়ে সুন্দর আছে তাই আমি দ্বিমত করলাম না। কিন্তু তোমার ছোট ভাইয়ের কান্নাকাটি দেখার মতো। তার আগে তার ভাগ্নের বিয়ে হবে। তোমার বাবাকে বলে তোমার ভাইয়ের বিয়েটা দিয়ে দিতে পারো। ও কি কাজ করে যে ওর বিয়ে দিব? তোমার ছেলেকে কি করে যে বিয়ে হচ্ছে? তোমার ভাইয়ের মেয়ে দেখা রয়েছে। সে জানি, মেয়েটাকে আমি দেখেছি।
মেয়েটা সুন্দর আছে। আচ্ছা, আমি শুধুই জানতাম না। আশফি ফোন দিয়ে গেল। রাতে বান্ধবী, তুই আমাদের আগেই বিয়ে করে দিবি? এটা কি অন্যায় করলি না? ভাগ্নে, তুই এমন কিভাবে করতে পারলি? আমার অভিশাপ লাগবে দেখিস। নাটক, দুজনে নাটক শুরু করেছে। কান্নাকাটি না করে তোমরা তোমাদের বাসায় বলো, তারপর বিয়ে করো। দুজনে এখানে নাটক শুরু করেছে। না, ভালোই তো লাগছে, ফ্রি ফ্রি নাটক দেখতে পারবো। হ্যাঁ, তুই দেখতে থাক। এছাড়া তোর তো আর কোনো কিছু করার নাই। তোর কি কেউ আছে যে কিছু বলবি? তোকে তো আমাদের গ্রুপে রাখাই উচিত না। এমনভাবে বলবি গার্লফ্রেন্ড পেতে পেতে আমাদের এমনভাবে খোঁচা দিবি, আমার সময় আসবে। এমনভাবে হাসি মজার মধ্যে দিয়ে খেলা শেষ হলো। আগামীকাল বিয়ে, আপনাদের দাওয়াত দেব না, তাই এখানে গল্প শেষ করে দিলাম। দাওয়াত দিতে পারি, কিন্তু ঠিকানা দেব না। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।